হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের লাস্ট লেকচার। আমরা এর আগে 3টে লেকচার পড়িয়েছি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। আজকে 4 নাম্বার এবং শেষ পর্ব। আজকে অ্যালডিহাইড ও কিটোন থেকে শুরু করব। তোমাদেরকে এর আগে গত ক্লাসটা ভাইয়া পড়াইছি। প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম, দ্বিতীয় ক্লাসটা হৃদয় নিয়েছে, তৃতীয় ক্লাসটা আমি নিয়েছিলাম, চতুর্থ ক্লাসে আবার আমি চলে আসছি। ইনশাল্লাহ আজকে আমরা এই অধ্যায়টা শেষ করব। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের খুব সন্নিকটে, আমরা কিন্তু অলরেডি আমাদের প্রিপারেশন গুছানো শুরু করে দিয়েছি। আমাদের জৈব রসায়ন অধ্যায়টা আমাদের মেইন যে টার্গেট ডিএমসির যে মেইন যে প্রাইভেট গ্রুপের যে ক্লাসগুলো হয়ে থাকে, এর মধ্যে একটা অধ্যায় আমি বলে নিয়েছি আমার স্টুডেন্টদেরকে যে একটা অধ্যায় হচ্ছে আমি ফ্রি করে দিব, সবার জন্য উন্মুক্ত করে দিব। সেটা হচ্ছে জৈব রসায়নের এই লেকচারটি, মানে এই টোটাল জৈব রসায়ন অধ্যায়টা। তো সেই জন্য জৈব রসায়নটা সবার জন্য পেজ থেকে ওপেনলি নেওয়া হচ্ছে, ওপেনলি আমরা লাইভ নিচ্ছি। এবং আজকে কিন্তু আমাদের মেইন পার্টটুকু ইনশাল্লাহ, লাস্ট পার্টটুকুর মাধ্যমে আমাদের জৈব রসায়নের পুরো অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হবে। সো তোমরা ঝটপট করে যারা যারা যুক্ত হয়েছো তাদের কাছে একটা প্রথম কাজ হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, তোমরা এই ক্লাসটা তোমাদের ফ্রেন্ডদের কাছে যদি পারো পৌঁছে দাও। কারণ জৈব রসায়ন নিয়ে সমস্যা হয় না এমন স্টুডেন্ট খুবই কম। তো সেক্ষেত্রে যদি তুমি তাদেরকে একটু আশার আলো দেখাইতে পারো, একটু আশার বাতি দেখাতে পারো, তারা যদি একটু পরিমাণে হলেও এই ক্লাস থেকে একটু বেনিফিটেড হয়, আমার মনে হয় যে তোমার জন্য ইনশাল্লাহ খুবই ভালো লাগে কাজ করবে। তোমার বন্ধুও তোমার থেকে একটু কিছু শিখলো, তোমার মাধ্যমে কিছু শিখলো। সো এটা আলটিমেটলি তোমার জন্য কাজে লাগবে। কারণ মানুষের দোয়া আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই দোয়া ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে জৈব রসায়ন অধ্যায়ে অ্যাটলিস্ট তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছে দাও, যেন সবাই 4টা লেকচারই করে। তো 4টা লেকচার কিন্তু একসাথে ইউটিউবে অবশ্যই তোমরা পেয়ে যাবা, কিছুদিন পরে হলেও পাবা একসাথে। তোমরা ওখান থেকেও করতে পারো, বাট লাইভেও করলে কি হয়, একসাথে ক্লাসটা শেষ হয়ে যায়। নাহলে হচ্ছে আলটিমেটলি পড়া জমে থাকে, পড়াটা শেষ হয় না। এবং অনেক সময় এমন হয় যে লাইভ ক্লাস না করতে তোমার অনেক সময় দেখা যায় যে লাইভ ক্লাস না করার কারণে অনেক সময় ক্লাস শেষ হয় না। মানে দেখা গেছে একটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ক্লাস, এটা তোমার 1-2 ঘন্টায় টানা শেষ হওয়ার কথা, শেষ না হয়ে সেটা দেখবা 2-3 দিন চলে গেছে তোমার ক্লাসের একটু একটু করে তুমি আগাচ্ছ। এটা একটা ভ্রান্তিকর ভ্রম ধারণা। তো সেজন্য তোমরা যেন সুন্দর মতো এই জৈব রসায়নটা শেষ করতে পারো, তার জন্যই আমাদের প্রচেষ্টা। তোমরা জানো যে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ দিয়ে ওয়ারিয়র্সে অলরেডি কিন্তু এক্সাম অনেক এক্সাম হয়েছে। সো শত শত প্রশ্ন ওরা সলভ করছে। ওরা প্রত্যেকটা পরীক্ষা 100 নম্বরের মেডিকেল স্ট্যান্ডার্ড দিচ্ছে, একদম 100 নম্বরের। সো প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষা খুব দারুণভাবে হচ্ছে। শত শত প্রশ্ন যখন তুমি সলভ করবা, ডেফিনেটলি ইউর প্রিপারেশন উইল বি মাচ মোর হেভিয়ার। এবং তুমি অবশ্যই আমাদের 20 তারিখে একটা এক্সাম আছে, তোমরা জানো, দি মেডি চ্যাম্প। ওই এক্সামটাতে পার্টিসিপেট করতে পারো। টপ 500 জন তোমরা ওই পরীক্ষা থেকে ডিরেক্টলি আমাদের যে এক্সাম ব্যাচে রয়্যাল এন্ট্রি করতে পারবা। তোমরা এক্সাম ব্যাচ গিফট পাবা 500 জন। এবং সেখানে তোমাদের টপারদের জন্য কিন্তু লিটম্যান, স্ট্যাথোস্কোপ, ব্লাড প্রেশার মেশিন, আর অনেক কিছু রাখা আছে। টি শার্ট রাখা আছে মানে 50 জনের জন্য। সো এটা একটা মেসিভ এক্সাম, তোমরা সবাই ওই এক্সামটা পার্টিসিপেট করবা, মেডি চ্যাম্প। অ্যান্ড তোমাদের ফ্রেন্ড যারা আছে ওদের কাছে হচ্ছে এক্সামটার লিঙ্ক পাঠিয়ে দিবা, যেন ওরা সবাই রেজিস্ট্রেশন করে। ওকে, যেহেতু মেডিকেলের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনটা একটু আলাদা। আমি লাইভটা শেয়ার করতেছি, তোমরা একটু শেয়ার করে দাও। মেডিকেলের প্রিপারেশন কিন্তু আলাদা, তাই না? মেডিকেলের কেমিস্ট্রি আর নর্মাল কেমিস্ট্রি কিন্তু, মানে মেডিকেলের যে জৈব রসায়ন, সেখান থেকে নর্মাল কেমিস্ট্রি একটু পার্থক্য আছে, তোমরা জানো। মেডিকেল কেমিস্ট্রি একটু অন্য টাইপের হয়, একটু বিক্রিয়া, যদিও এটা ভার্সিটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তুমি মিল পাবা, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে অনেক হাবিজাবি, অনেক ঝামেলা কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হয়, টেকনিক্যাল ওয়েতে মনে রাখতে হয়। এই খুব সিলেক্টিভ ওয়েতে তোমাকে পড়া লাগে, কারণ সব পড়ে তুমি পারবা না। সিলেক্টিভ ওয়েতে পড়লে দেখা যায় ওখান থেকেই ম্যাক্সিমাম 90%-এর উপর কমন আসে। এভাবে আসলে তোমাকে মেডিকেলের জন্য আগাতে হবে।
যারা যারা এখনও টার্গেট ডিএমসি গ্রুপে, টার্গেট ডিএমসি একাডেমি সবার জন্য উন্মুক্ত গ্রুপ, ফ্রি গ্রুপ, এই গ্রুপে যারা এখনও যুক্ত হও নাই তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা। টার্গেট ডিএমসি একাডেমি তোমাদের আগামী 1 মাস সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ। যে তোমরা জানো যে অলরেডি হচ্ছে আমাদের এই টার্গেট ডিএমসি একাডেমিতে তোমাদের বিভিন্ন রাইটারের যে তথ্যগুলো আছে, সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। সো তোমাদের যে বিভিন্ন দেওয়া শুরু হয়েছে, আজিবুর স্যার বল, আলিম স্যার বল, বইগুলো কিনতে হবে না। বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো আছে একদম উত্তর দাগে দাগে টার্গেট ডিএমসি একাডেমি গ্রুপে কিন্তু পোস্ট করা হচ্ছে। সো ওই গ্রুপ থেকে তোমরা এই সবগুলো কন্টেন্ট নিবা, রিডিং দিবা, পড়বা, যে এমসিগুলো পারো না শিখে ফেলবা, যেহেতু উত্তর দাগানো আছে, তোমার জন্য কোনো প্যারাই নাই। শুয়ে শুয়ে তোমার ভালো লাগছে না, শুয়ে আছো, ঘুম আসতেছে না, এনি হাও তুমি ওই পিডিএফটা খুলে ওই টার্গেট ডিএমসি একাডেমিতে ঢুকে ওই গ্রুপ থেকে তুমি পোস্টগুলো পড়ে দেখবা যে তোমার 200-300 এমসিকিউ রিভিশন হয়ে যাবে, তারপর তুমি ঘুমোতে চলে যাবা। সো এটা কিন্তু একটা বেস্ট ওয়ে, বুঝছো? তোমরা এটা কিন্তু অবশ্যই সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তাহলে তোমরা দেখবা যে তোমার অবসর সময়ে তোমার অনেকগুলো এমসিকিউ পড়া হয়ে যাচ্ছে। বিকজ এই যে একটা এমসিকিউ মিডিয়া থাকাটা ইম্পর্টেন্ট। আমরা এই সেই এমসিকিউ হাব ক্রিয়েট করার চেষ্টা করছি টার্গেট ডিএমসি একাডেমিতে। গ্রুপে ঢুকলেই তুমি অলরেডি দেখতে পাবা যে আজকেও দিনেও কিন্তু সম্ভবত আজিবুর রহমান স্যারের বোটানি বই থেকে বইয়ের পিছনে যে অনুশীলনী এমসিকিউগুলো আছে ওগুলো কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে, মোস্ট প্রবাবলি কোষ বিভাজন অধ্যায় থেকে। সো এইভাবে কিন্তু তোমাকে আগাইতে হবে। ওকে ভাইয়া, আমরা তাহলে ইনশাল্লাহ ভাইয়া শুরু করে দেই। আজকে আমি মূলত তোমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদেরকে পড়াবো 4 নাম্বার লেকচারটা। পর্ব যেহেতু 4, আমরা পর্ব 4 হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে শুরু করব। অ্যালডিহাইড কিটোনের আগ পর্যন্ত তোমাদেরকে পড়ানো হয়েছিল, তাহলে আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব অ্যালডিহাইড কিটোন থেকে। ওকে, সো অ্যালডিহাইড এবং কিটোন চলে বের করছি। তোমরাও পেস্ট খুলে ফেলো। অ্যালকোহলের পরে ইথারের পরেই দেখবা তোমাদের অ্যালডিহাইড কিটোন কিন্তু আছে, ঠিক আছে? এমিন পড়েছিলাম, এমিন পড়ানো হয়েছিল। এরপরে হচ্ছে অ্যালডিহাইড কিটোন। ওকে, আমি বের করছি, তোমরাও ঝটপট বের করে ফেলো। এই যে এতটুকু পর্যন্ত তোমাদেরকে গত ক্লাসের লেকচারে ভাইয়া পড়াইছিলাম, এতটুকু পর্যন্ত। আজকে ইনশাল্লাহ শুরু করব পরেরটা, অর্থাৎ এই যে 2.11.7 অ্যালডিহাইড কিটোন। যারা বইয়ের পেজ নাম্বার জানো না ওদের জন্য পেজ নাম্বারটা কি এখন বলা পসিবল আছে? এখানে পেজ নাম্বারটা কেটে গেছে, সো পেজ নাম্বার বলা যাচ্ছে না, তোমরা বের করে ফেলো। 2.11.7 অ্যালকোহলের পরে ইথারের পরে হচ্ছে এমিনের পরে হচ্ছে সেই অ্যালডিহাইড কিটোন। তোমরা কি বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আই থিঙ্ক বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছ। বোর্ডের লেখাটা মানে একটু সাদা, তাই না? আচ্ছা, লেখাটা মানে একটু সাদা বেশি হয়েছে। আচ্ছা, একটু ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, যেহেতু আমাদের এটা বই, হ্যাঁ, বইয়ের পিডিএফটা একটু সাদা আসতেছে, এটা আমি এখন ঠিক করে নিচ্ছি। একটু সাদা তো, একটু ব্রাইটনেস কমায় দাও। ঠিক আছে। তোমাদের তাহলে টার্গেট ডিএমসি একাডেমির কথা অলরেডি বললাম। যারা যারা ক্লাসে আছো তোমরা শেয়ার করে বলে মানে জানাই দিছো, এটা ইনশাল্লাহ বুঝলাম। তাহলে মনে হয় ক্লাসটা আমি শুরু করতে পারি এখনই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। ভাই খেয়াল করে দেখো, অ্যালডিহাইড এবং কিটোন। এখানে প্রথম কথা, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী, কে বেশি সক্রিয়? ভাইয়া, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটার মধ্যে সক্রিয়তা যদি চিন্তা করি, অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি। তোমরা সবাই জানো অ্যালডিহাইডের মধ্যে থাকে সিএইচও মূলক, অ্যালডিহাইডের মধ্যে হচ্ছে সিএইচও মূলক, আর কিটোনের মধ্যে হচ্ছে সিও মূলক। এবং তোমরা খেয়াল করে দেখো এই দুইটাকে কিন্তু একসাথে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল মানে কি? কার্বো মানে হলো কার্বন, নীল মানে হচ্ছে অক্সিজেন। দেখো দুইজনের মধ্যেই কিন্তু কার্বন এবং অক্সিজেন আছে। দেখো কার্বন এবং অক্সিজেন দুইজনের যে প্রধান মূলকের মধ্যে কার্বন এবং অক্সিজেন আছে, এই জন্য এই দুইটাকে একসাথে বলা হয় কার্বনিল যৌগ। তাহলে কার্বনিল মূলককে আমরা চিহ্নে রাখতেছি, তাহলে কার্বনিল মূলক হচ্ছে সিও, ঠিক আছে? এই সিও হচ্ছে কার্বনিল মূলক দ্বিবন্ধনযুক্ত, কারণ কার্বনের সাথে অক্সিজেন দুইটা হাত আছে, দুইটা বন্ধন। ওকে, এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় 13-14 সেশনে একটা প্রশ্ন আসছে নামকরণ থেকে। এখন দেখো, নামকরণ কিন্তু মেডিকেলের জন্য খুব কঠিন কিছু আসে এমন না, একদম সহজ। তুমি যেটা প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যোগের, প্রত্যেকটা ধরো সমগোত্রীয় শ্রেণী, অ্যালডিহাইড হতে পারে, ইথার হতে পারে, কিটোন হতে পারে, এমিন হতে পারে, প্রত্যেকটা একদম বেসিক নামকরণ, একদম বেসিকগুলা। যেমন দেখো এখানে একটা কিটোন আছে,
আমরা কাউন্ট করে দেখব এখানে মোট কয়টা কার্বন আছে। দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টা কার্বন আছে। তার মানে 4 কার্বন বিশিষ্ট কিটোনের নাম হলো বিউটানন। ভেরি গুড, বুঝে গেলাম বিউটানন। এখন সেখানে দেখবা অপশনের মধ্যে বিউটানন কয়েকটা থাকতে পারে, 2 বিউটানন, 3 বিউটানন, এরকম অনেক থাকতে পারে। তাহলে আমরা দেখব সংখ্যা। ভাইয়া দেখো, যেদিক থেকে গেলে কার্যকরী মূলকটা কাছে ওদিক থেকে আমাদেরকে নাম্বারিং করতে হয়। আমি যদি এখান থেকে নাম্বারিং শুরু করি 1 2, 2 নাম্বার কার্বনই হচ্ছে আমাদের সেই কার্যকরী মূলকটা। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করি তাহলে 1 2 3 নাম্বার, তাহলে হবে না। যেদিক থেকে গেলে কার্যকরী মূলকটা কাছাকাছি ওই দিক থেকে আমাদেরকে নাম্বারিং করতে হয়। সেই হিসেবে এইটা হচ্ছে 2 নাম্বার, এদিক থেকে হিসাব করতে হবে, যেহেতু 2 নাম্বারটা পাচ্ছি আমরা এখানে। তাহলে এই যৌগটার নাম হচ্ছে 2 বিউটানন, কারণ যেহেতু 2 নাম্বারটাই হচ্ছে 2 নাম্বার কার্বন হচ্ছে আমাদের সেই সিও মূলক, এই জন্য তার নাম হচ্ছে 2 বিউটানন। 2 নাম্বার কার্বন হচ্ছে এটা। যদি এটা অন্য একটা যৌগ হইতো তখন আমি চিন্তা ভাবনা করতাম সে কোথায় অবস্থান করে কোথায়, বাট বিউটাননের বেলায় আসলে 2 বিউটাননই হবে, 3 বিউটানন হওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নাই? কারণ এদিক থেকে তুমি যদি কার্বন সিও দাও, ঘুরে ফিরে আমরা এখান থেকে হিসাব করে 2 বানাই ফেলবো। সো আলটিমেটলি যেখান থেকে হিসাব করলে কাছাকাছি হয় ওইটা হিসাব করতে হবে। ওই হিসেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 বিউটানন, খুবই সিম্পল। 206 পেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা পরে আসছো, খেয়াল করে দেখো ভাইয়া। ফরমালিন, আমরা সবাই ফরমালিন চিনি। ফরমালিন কোনটা? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মানে কি? প্রথম যে অ্যালডিহাইড, প্রথম অ্যালডিহাইডকে বলে ফর্মালডিহাইড। প্রথম অ্যালডিহাইড কোনটা? মিথানেল, তাই না? 1 কার্বনের অ্যালডিহাইড। এই মিথানেলের 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এবং তোমরা জানো যে ফরমালিন ইউজ করে কিন্তু অনেক ফল থেকে শুরু করে অনেক কিছু সংরক্ষণ করা হয়। যদি এটা লিগাল না, ইলিগাল হয়ে গেছে বর্তমানে, নিষিদ্ধ। কিন্তু তারপরও অনেক কিছু সংরক্ষণে, ধরো তোমার কোনো একটা অঙ্গ সংরক্ষণ করবে পরীক্ষাগারে, না ধরো আমাদের কোনো একটা অ্যানাটমিতে কোনো স্টুডেন্টকে শেখানোর জন্য হার্ট সংরক্ষণ করে রাখা আছে, হৃৎপিণ্ড রাখা আছে, ওটা তো অবশ্যই ফরমালিন দিয়ে রাখে, কারণ সেটা তো আর একদম গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে হবে এমন না। যেমন ফলের মধ্যে দিলে তুমি খেলে এটা ক্যান্সার হয়ে যাবে, এটা তো খাবে না। সো ফরমালিন 40% জলীয় দ্রবণ, খুবই ইম্পর্টেন্ট যে আমাদের মিথানেলের 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। এখন আসি ভাইয়া, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক কোনটা? 3 স্টার দাও। সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে এসিটোন। ভেরি ইম্পর্টেন্ট যে জৈব দ্রাবক। দেখো জৈব দ্রাবক মানে কি? আমরা জানি আয়নিক দ্রাবক, পানি। পানি কিন্তু আমরা জৈব দ্রাবক বলবো না, কারণ পানির মধ্যে কিন্তু আয়ন তৈরি হয়, H+OH-, তো ওখানে কিন্তু আয়নিক যৌগ দ্রবীভূত হয়। কিন্তু জৈব যৌগ আমরা সবাই জানি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। সেই জৈব দ্রাবক অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এসিটোন। খুবই খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এসিটোন। ফরমালিনের ব্যবহার চাইলে একবার রিডিং দিতে পারো, আমাদের মেলামাইন প্লাস্টিক শিল্পে অনেক ব্যবহার আছে। মেলামাইন, মাস্টার গাম, বৈদ্যুতিক সকেট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো তৈরি করতে ফরমালিন ইউজ করা হয়। চলে আসি ভাইয়া এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে এটা আমরা আগে পড়ে আসছিলাম যদিও, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাবা অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাবো কিটোন। তোমাদেরকে ভাইয়া এমন একটা কাহিনী বলছিলাম, ভাই দেখো অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড অথবা কিটোন, আর সে কিটোন বা অ্যালডিহাইডকে জারিত করলে পাবা জৈব অ্যাসিড। এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে অ্যালকোহলকে জারিত করলে, সব জারিত করতেছে, হ্যাঁ, ডান দিকে যাওয়া মানে জারিত করা। তাহলে অ্যালকোহলকে জারিত করলে পাবা অ্যালডিহাইড বা কিটোন, আর সেই অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করলে পাবা জৈব অ্যাসিড। আর উল্টা, জৈব অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল, উল্টা। তাহলে এই প্যাটার্নটা সবাই খেয়াল রাখবা যে অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডকে জারিত করলে পাবা জৈব অ্যাসিড। এবার খেয়াল করে দেখো ভাইয়া, এখন অ্যালডিহাইড কিটোন, এখন দেখো অ্যালডিহাইড কিটোন, এখন দেখো অ্যালডিহাইড কিটোন। ভাইয়া খেয়াল করে দেখো, সুন্দর মতো খেয়াল করে দেখো ভাইয়া, অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই তো মাঝখানে ঘরে আছে। এখন কোন অ্যালকোহল থেকে কোনটা পাবা? দেখো নর্মাল যে 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি জারিত করো তাহলে 1 নম্বর কার্বনটাই চেঞ্জ হবে। তাহলে 1 নম্বর কার্বনে তো কখনো কিটোনমূলক থাকে না। কিটোনমূলক যেটা সেটা অলওয়েজ কিন্তু মাঝামাঝি থাকে, তাই না? কিটোনমূলক কিন্তু অলওয়েজ মাঝামাঝি থাকে। এই যে মাঝামাঝি পর্যায়ে আছে, এই মাঝামাঝি পর্যায়ে আছে। তাহলে কিটোনমূলককে কিন্তু অলওয়েজ তুমি মাঝামাঝি পর্যায়ে পাবা, বা তুমি কখনোই 1 নম্বর কার্বনে কখনোই কিটোনমূলক থাকে না। তাহলে এই জন্য 1 নম্বর কার্বন আমরা সবাই জানি অ্যালডিহাইড মূলক, সে 1 নম্বর কার্বনে থাকতে পারে, সে 1 নম্বর কার্বনেই থাকে ইউজুয়ালি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারিত করো
যেহেতু 1 ডিগ্রি অ্যালকোহল, 1 দিয়ে মনে রাখবা 1 নাম্বার কার্বনে কখনোই কিটোন পসিবল না, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পাবা অ্যালডিহাইড। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল, 2 নাম্বারে কিন্তু কিটোন পসিবল, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাবা কিটোন। এইটা ইনশাল্লাহ কেউ ভুল করবা না। ওকে, আচ্ছা ইনশাল্লাহ গুড। এখন আসি কিছু আলাদা প্রক্রিয়া নাম লিখা আছে, যেমন ডাইহ্যালাইড থেকে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি দিয়ে বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির উপস্থিতিতে বিশ্লেষণ। জাস্ট একবার রিডিং দিবা, এটা তেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। চলে আসি পরেরটায়। খেয়াল করো, অ্যালকাইনের পানি যোজন, এই বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া। খেয়াল করে দেখো, এসিটিলিন, এই যে এসিটিলিন বা যে কোনো অ্যালকাইন, এই অ্যালকাইনে তুমি যখন পানি যুক্ত করবা, পানি যুক্ত করলে কিন্তু তৈরি হবে অ্যালডিহাইড কিটোন। এই যে অ্যালডিহাইড কিটোন, তাহলে খুবই ইম্পর্টেন্ট যে অ্যালকাইনে পানি যোজন, পানি যুক্ত করা। এখন এখানে বিক্রিয়া তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রভাবকগুলা। 2% Hg2+, 20% সালফিউরিক অ্যাসিড। তো অনেক সময় সালফিউরিক অ্যাসিডকে 20% H+ও লেখা হয়, কারণ সালফিউরিক অ্যাসিড থেকে আমরা H+ পাই, প্রোটন পাই। সো 2% মার্কিউরি আয়ন Hg2+, সাথে 20% সালফিউরিক অ্যাসিড, এই দুইটা প্রভাবক ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, এই যে লাইনটা দাগ দাও, 2% মার্কিউরিক সালফেট, তার সাথে 20% সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ফাইন। তাহলে অ্যালকাইনের পানি যোজন খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে অ্যালডিহাইড কিটোন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকাইনের পানি সংযোজন, পানি যোজন, এই যে পানি যুক্ত করে দিছো, CHO মূলক হয়ে গেছে, কিন্তু মাঝখানের অস্থায়ী যৌগ পড়ার দরকার নেই, অস্থায়ী ইনল যৌগ তৈরি হয়, এটা পড়ার দরকার নেই, বাদ। এবার দেখি পরেরটায়, এসিটিলিন থেকে এসিটোন। তুমি বলতে পারো ভাইয়া, আমরা তো দেখতে পাচ্ছি এসিটিলিনকে যদি পানি যুক্ত করা হয়, এটা হয়ে গেছে ইথানল, মানে অ্যালডিহাইড। আমি চাচ্ছি এখান থেকে কিটোন তৈরি করতে, আমার টার্গেট এখান থেকে কিটোন তৈরি করতে। কিটোন কিভাবে তৈরি করব? খেয়াল করে দেখো, কিটোন তৈরি করার জন্য সেম পানি নিছো, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রভাবক। এই যে এর জায়গায় তুমি যদি ফেরিক অক্সাইড এবং জিঙ্ক অক্সাইডকে তুমি যদি প্রভাবক হিসেবে ব্যবহার করো এবং অনেক বেশি তাপ দাও, 350 ডিগ্রি তাপ দাও, তখন দেখা যাবে এখান থেকে তৈরি হয়েছে কিটোন, মানে এসিটোন। এইটা হচ্ছে কথা। তাহলে খেয়াল করে দেখো, দুইটাই কিন্তু পানি সংযোজন। কি বললাম ভাইয়া? দুইটাই কিন্তু পানি সংযোজন। ওকে, দুইটাই কিন্তু পানি সংযোজন, কিন্তু কাহিনী কোথায়? কাহিনী হচ্ছে আচ্ছা, কাহিনী যেটা হচ্ছে যে এক জায়গায় পানি যুক্ত করছো, প্রভাবক হচ্ছে 2% Hg2+, 20% সালফিউরিক অ্যাসিড। আরেকটা জায়গায় ফেরিক অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, ফেরিক অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড যদি প্রভাবক হিসেবে ব্যবহার করো 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন পাওয়া যাবে কিটোন। সো একটু আনকমন যেগুলো, ফেরিক অক্সাইড জিঙ্ক অক্সাইড কিন্তু কমন না, কমন হচ্ছে এটা 2% Hg2+, 20% সালফিউরিক অ্যাসিড। কমনটা ইউজ করলে অ্যালডিহাইড, আর আনকমন ইউজ করলে ফেরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, সাথে আবার 350 অনেক তাপমাত্রা, তখন তুমি পাবা কিটোন। এইটা একটু খেয়াল রাখবা। চলে আসি ভাইয়া এরপরটা, ওজোনোলাইসিস দ্বারা। ভাইয়া অ্যালকিন থেকে অ্যালডিহাইড, আমি দেখো তোমাকে ওজনীকরণ বিক্রিয়াগুলো দেখাই দিই। ভাইয়া দেখো, এটা হচ্ছে একটা অ্যালকিন, তাই না? তো অ্যালকিনকে ওজনীকরণ করা হয়, প্রভাবকটা খেয়াল করো CCl4, দ্রাবকটা হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। এখন তাকে দেখো ভাইয়া, মনে রাখবা ওজনীকরণের ফলে কি তৈরি হবে, এটা আমরা কিভাবে দেখবো? আমরা দেখবো যে বন্ধনটা কই আছে। আমরা দেখতে পাচ্ছি এই ওজনীকরণে, এইখানে দেখো, যেহেতু এইটার আমরা ওজনীকরণ করব, এইটার দ্বিবন্ধনটা কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধনটা আছে ঠিক মাঝামাঝি, তাই না? ঠিক এই বরাবর ভাগ করে দিব, ভাগ করলে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা, এক কার্বনের একটা, এই হচ্ছে এক, এই যে এখানে একটা, এই দুইটা হচ্ছে অ্যালডিহাইড, একটা RCHO, একটা RCHO, দুইটাই সেম অ্যালডিহাইড তৈরি হবে, দুইটাই সেম অ্যালডিহাইড তৈরি হবে, RCHO, দুই অণু তৈরি হবে, ঠিক মাঝখান দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে দেখতে পাচ্ছি এই যে দুই অণু অ্যালডিহাইড তৈরি হয়েছে। এখন তুমি বলতে পারো ভাইয়া, ওজনীকরণ বিক্রিয়া আর কারা দেয়? ওজনীকরণ বিক্রিয়া দেয় হচ্ছে মোট 3 জন। ওজনীকরণ বিক্রিয়া কারা দেয়? উত্তর হচ্ছে 3 জন। একটা হচ্ছে ভাইয়া অ্যালকিন, প্রথমটা হচ্ছে অ্যালকিন, দ্বিতীয়টা হলো অ্যালকাইন। অ্যালকাইন কিন্তু ওজনীকরণ বিক্রিয়া দিতে পারে। নাম্বার 3 হলো বেনজিন। তাহলে আমরা দেখলাম যে অ্যালকিনের ওজনীকরণের ফলে তৈরি হয় অ্যালডিহাইড। আমরা অ্যালকাইনে পড়বো, অ্যালকাইনের ওজনীকরণ জৈব অ্যাসিড পড়বো আমরা। চলে আসে এবারে পরে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, এর একবার রিডিং দিবা, এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট না,
জাস্ট একবার রিডিং দেওয়া, কারণ এটা পরীক্ষা আসে না। ভেরি 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 ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, 6 নম্বর পয়েন্ট, এটা পরীক্ষায় আসে। একটা স্পেশাল ধরনের বিক্রিয়া আছে, নাম হলো রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া। রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো কি বললাম, রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া। খেয়াল করো ভাইয়া, রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। নর্মালি আমরা যদি ধরো একটা যৌগ আছে, এটাকে রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া, তোমার কিন্তু কখনোই বলবে না যে আসলে কি তৈরি হয়। পরীক্ষায় কাইন্ড অফ আসতে পারে, যদি হাইস্ট প্রশ্ন আসে যে রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়া কি তৈরি হয়, এটা একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ আসতে পারে, অ্যালডিহাইড তৈরি হয়, ভেরি গুড। এখন হচ্ছে আর অনেক কিছু তৈরি হতে পারে, এই জন্য বলা হয় না। এখন হচ্ছে যে মেইন কথা, রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় প্রভাবক কোনটা আর প্রভাবক বিষ কোনটা, টেম্পারেচার কত, কি দ্রাবক। খেয়াল করে দেখো, পতে প্রভাবক, পতে প্যালাডিয়াম, এই যে পতে প্রভাবক, পতে প্যালেডিয়াম। তাহলে রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় প্রভাবক কোনটা, প্যালেডিয়াম। বতে বেরিয়াম সালফেট, বতে বিষ। তাহলে রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় বিষ কোনটা, বেরিয়াম সালফেট। এখানে আমাদের দ্রাবক হিসেবে কোনটা ইউজ করা হয়, ফুটন্ত জাইলিন। ফুটন্ত জাইলিন, যেটা টেম্পারেচার 144 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করে দেখো, রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় প্রভাবক কোনটা, রোজেন-মুন্ড বিজারণ। রোজ মানে গোলাপ, গোলাপ কার জন্য, পোলার জন্য। প্রভাবক হচ্ছে প্যালেডিয়াম। প্রভাবক কোনটা, প্যালাডিয়াম, ভেরি গুড। বতে বেরিয়াম সালফেট, বতে বিষ। তাহলে প্রভাবক বিষ কোনটা, বেরিয়াম সালফেট। প্রভাবক বিষের কাজ কি, প্রভাবকের কাজকে আটকে দেওয়া, মাঝখানে গতিরোধ করা। এক্ষেত্রে দ্রাবক কোনটা, দ্রাবক হচ্ছে ফুটন্ত জাইলিন। দ্রাবক কোনটা, দ্রাবক হচ্ছে ফুটন্ত জাইলিন। টেম্পারেচার কত, 144 ডিগ্রি সেলসিয়াস। এবার আসি, রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় ফর্মালডিহাইড এবং কিটোন প্রস্তুত করা যায় না, স্টার দিয়ে রাখো। তাহলে রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় কিন্তু ফর্মালডিহাইড, প্রথম যে নাম্বার 1 অ্যালডিহাইড HCHO, এইটা এবং কিটোন তৈরি করা যায় না। এটা ছাড়া বাকি অ্যালডিহাইড তৈরি করা যায়, যেমন দেখো ইথানল তৈরি করা যায়, বেনজিনের যে অ্যালডিহাইড এটাও তৈরি করা যায়। কিন্তু প্রথম যে অ্যালডিহাইড HCHO, ফর্মালডিহাইড, এইটা তৈরি করা যায় না। রোজেন-মুন্ড বিজারণ প্রক্রিয়ায় কিটোন তৈরি করা যায় না, এটা শুধু অ্যালডিহাইডের জন্য ফিক্সড করা। ঠিক আছে, আচ্ছা ফাইন, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসি পরেরটায়। প্রথমেই অ্যালডিহাইড কিটোনের দুজনের জন্য একটা কমন বিক্রিয়া আছে, একটা কমন শনাক্তকারী পরীক্ষা আছে। এই পরীক্ষার নাম হচ্ছে কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা। কারণ আমরা সবাই জানি অ্যালডিহাইডের মধ্যে CO মূলক আছে, কিটোনের মধ্যেও CO মূলক মানে কার্বনিল মূলক আছে। এই দুজনের কমন পরীক্ষা যার মাধ্যমে কার্বনিল মূলক শনাক্ত করা হয়, তার নাম কি, তার নাম হচ্ছে ভাইয়া 2,4-DNP পরীক্ষা। তার নাম কি, তার নাম হচ্ছে 2,4-DNP পরীক্ষা। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 2,4-DNP, DNP মানে ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, এইটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, অ্যালডিহাইড এবং কিটোন, এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা হচ্ছে DNP। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এর সঙ্গে বিক্রিয়া করে হলুদ কমলা রঙের অদক্ষেপ তৈরি করে। তাহলে অদক্ষেপের রং ইম্পর্টেন্ট। তাহলে 2,4-DNP পরীক্ষা আমরা কোন ধরনের অদক্ষেপ পাই, হলুদ কমল অদক্ষেপ। ভাইয়া মূলত অদক্ষেপের কালারের উপর ভিত্তি করে এটা আইডেন্টিফাই করা হয়। তাহলে কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা যদি পরীক্ষা আসে যে কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা কোনটা, এভাবে আসতে পারে। উত্তর হচ্ছে 2,4-DNP পরীক্ষা। যদি পরীক্ষা আসে কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা কোনটা, তাহলে উত্তর হচ্ছে 2,4-DNP পরীক্ষা, কোনো সমস্যা সন্দেহ নাই। যদি পরীক্ষা আসে 2,4-DNP-তে কি রঙের অদক্ষেপ পাওয়া যায়, একটা মিনিট, যদি পরীক্ষা আসে যে 2,4-DNP-তে কি রঙের অদক্ষেপ পাওয়া যায়, উত্তর হচ্ছে হলুদ কমলা। তাহলে পরীক্ষা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি রঙের অদক্ষেপ, আর একটা হলো কার জন্য পরীক্ষাটা করা হয়, কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা। দুইজনের জন্যই, অ্যালডিহাইডের জন্য সেম, কিটোনের জন্য সেম। তাহলে এই দুইটাকে আমরা পার্থক্য করবো কি দিয়ে, এই দুইটাকে পার্থক্য করার জন্য বিক্রিয়া হলো দুইটা, একটা হলো টলেন বিকারক পরীক্ষা, আরেকটা হচ্ছে পার্থক্য করার জন্য টলেন বিকারক পরীক্ষা, আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এই যে ফেলিং দ্রবণ পরীক্ষা। এখন এই দুইটা আমরা কি পড়বো, এখানে আমাকে প্রথমে পড়তে হবে যে টলেন বিকারকের নিজস্ব বর্ণ আছে কি নাই। ধরো তুমি একটা বিকারক নিচ্ছ, এটা রং, এটা ফার্স্টে তোমাকে জানতে হবে এটার কোনো রং আছে কিনা। নেক্সট আমরা পড়বো যে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে
সে কী রঙের পদক্ষেপ দিবে, যেটা কিন্তু আলাদা জিনিস। যেমন ধরো ফেলিং দ্রবণ, ওর নিজের একটা কালার থাকতে পারে, বিক্রিয়া করার পরে সে আবার অন্য কালার হবে, দুইটাই পড়তে হবে। তাহলে প্রথমে আমরা পড়বো টলেন বিকারক। ভাইয়া টলেন বিকারক মনে রাখবা তার নিজের কোনো রং নাই, সে হচ্ছে বর্ণহীন। তাহলে টলেন বিকারক তার কিন্তু নিজের কোনো বর্ণ নাই, তার কিন্তু নিজের কোনো রং নাই, সে বর্ণহীন, কালারলেস একটা বিকারক, নিজের কোনো আলাদা কালার নাই। কিন্তু যখন সে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, সে তৈরি করে সিলভারের সাদা দর্পণ। যখন সে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, সে কি তৈরি করে? সে তৈরি করে সিলভারের সাদা দর্পণ, সাদা কালার। ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের নিজস্ব কোনো বর্ণ, টলেন বিকারকের নিজস্ব কোনো বর্ণ নাই। যখন সে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভারের সাদা দর্পণ তৈরি করে, কিটোনের সাথে সে বিক্রিয়া করে না। এরপরটা দেখো ফেলিং দ্রবণ। ভাইয়া ফেলিং দ্রবণের নিজস্ব একটা রং আছে, খেয়াল করে খেয়াল করে দেখো। এই যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণ, এটা একটু ভালো করে পড়বা, খুবই ইম্পর্টেন্ট। রচিলি লবণের সংকেত কোনটা? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এখন আসি ফেলিং দ্রবণের নিজের কালার কি? ওর তো নিজের গায়ে একটা রং আছে। ফেলিং দ্রবণের নিজের গায়ের রং হলো গাঢ় নীল। ফেলিং দ্রবণের নিজের গায়ের রং হচ্ছে গাঢ় নীল। কিন্তু যখন সে বিক্রিয়া করার পরে তার অধক্ষেপ যে তৈরি করে, সে অধক্ষেপের রং হচ্ছে লালচে বর্ণের অধক্ষেপ। তাহলে ফেলিং দ্রবণের নিজের রং কি? তাহলে আমি আবার সুন্দরকে বলে দিই ভাই, দেখো। তাহলে আমরা টলেন বিকারক দেখলাম, টলেন বিকারকের নিজের কোনো বর্ণ নাই, যখন সে অধক্ষেপ তৈরি করে সিলভারের সাদা দর্পণ তৈরি করে। ভেরি গুড। এরপরে হচ্ছে ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণের নিজের রং হচ্ছে গাঢ় নীল। সে নিজে গাঢ় নীল রঙের, যখন সে বিক্রিয়া করে তখন সে লালচে রঙের বা লাল রঙের অধক্ষেপ তৈরি করে। এইটা ইনশাল্লাহ মনে রাখবা। ঠিক আছে, তাহলে শেষ। এই দুইটা পরীক্ষায় অ্যালডিহাইড দিবে, কিটোন এই দুইটার একটা পরীক্ষাও দেয় না। এর মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে পার্থক্য করতে পারি। আচ্ছা, এখন তোমাদেরকে ভাই আগেই বলছি, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইজনের মধ্যে কে বেশি সক্রিয়? অবশ্যই অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড বেশি সক্রিয়, এটা নিয়ে সন্দেহ নাই। রচিলি লবণ কিন্তু সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ঠিক আছে? হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, শুধু পটাশিয়াম টার্টারেট না। রচিলি লবণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, এখানে কিন্তু আছে ভাই, দেখো যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণ, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ফাইন, চলে আসি এখানে তেমন কিছু নাই। অ্যালডিহাইড কিটোনের চেয়ে বেশি সক্রিয়, শেষ, তেমন কিছু এখানে নাই। চলে আসি ভাই এরপরে, খেয়াল করে দেখো, এগুলো লাগবে না, পৃষ্ঠা উল্টাও, এই একটা সুবিধা, এগুলো আমাদের কিছুই লাগবে না। উদ্দীপক আমাদের কোনো প্রয়োজন নাই। চলে আসি আমাদের পরেরটা, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার এবং অ্যামাইড, এবং এরা সবাই মোটামুটি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বলেই তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে এই জাতকগুলা তৈরি হওয়া সম্ভব। কারণ কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে, তোমরা সবাই জানো, COOH। তো ওখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বলেই তো এরা সরে গিয়ে অন্য একজন প্রতিস্থাপিত হয়, তখন এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া এস্টার অ্যামাইড। খেয়াল করে দেখো, প্রথমেই আমরা কার্বক্সিলিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যে এখানে লাইন লেখা আছে, যদি তোমাদেরকে হয়তো আগে পড়াইছি, কার্বনিল যৌগ যারা, ওরা কী ধরনের বিক্রিয়া দেয়? খেয়াল করে দেখো, কার্বনিল মানে CO, তাই না? এরা কি ধরনের বিক্রিয়া দিবে? এরা কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে নাকি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে? কে বলতে পারবা যে কার্বনিলমূলক কোন ধরনের বিক্রিয়া দিবে? নিউক্লিওফিলিক সংযোজনমূলক বিক্রিয়া নাকি ইলেকট্রোফিলিক? তোমাদেরকে হয়তো ভাইয়া পড়াইছি, অনেকে তো ভুলে যেতে পারো, সমস্যা নাই। খেয়াল করে দেখো, কার্বনের সাথে অক্সিজেন আছে, তোমরা সবাই জানো অক্সিজেন হচ্ছে ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টেনে নেয়, এটা অক্সিজেনের টেন্ডেন্সি। আর কার্বন তখন হয়ে পড়ে আংশিক ধনাত্মক মানে কি? পজিটিভ, নিউক্লিয়াস। তার মানে কার্বনিলমূলক যাদের আছে ওরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। যেখানে লেখা আছে দেখো, কার্বনিলমূলক যারা আছে ওরা সবাই, কার্বনিল যৌগ যারা আছে ওরা সবাই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আশা করি ভুল করবে না। কিন্তু আমাদের এই যে এখানে একটু আমরা মাত্র পড়লাম, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে এস্টার, একটা অ্যামাইড। এরা তিনজনের কেউই কিন্তু, মনে রাখবা, সবাই প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কিন্তু এরা কিন্তু কেউই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। যদিও ওদের মধ্যে CO মূলকটা আছে, কিন্তু ওরা এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না, কারণ ওরা কিন্তু কার্বনিল যৌগ আমরা বলতে পারবো না। কারণ যদিও কার্বনিল মূলক আছে, তারপরেও এরা আসলে স্পেশাল প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে। জাস্ট লাস্টের মূলকটাকে পরিবর্তন করে ওই জায়গাতে এসে অন্যকে প্রতিস্থাপিত হয়। তাহলে খেয়াল রাখবা, তাহলে অ্যাসিডের যে জাতকগুলো আছে,
এরা কিন্তু কেউই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না। এরা সবাই কোন ধরনের বিক্রিয়া দেয়? এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সংকেত খেয়াল করে দেখো, আমরা সবাই জানি এস্টারের সংকেত খুব ভালো করে পারো তোমরা সবাই, RCOOR, RCOOR। অ্যাসিড অ্যামাইড RCONH2, এই যে অ্যামাইড RCONH2, অ্যাসিড অ্যামাইড RCONH2। অ্যাসিড ক্লোরাইড RCOOH, চলে গিয়ে ক্লোরিন আসবে, এ হয়ে যাবে অ্যাসিড ক্লোরাইড RCOCl। তাহলে এই তিনটা, একটা হচ্ছে অ্যাস্টার, একটা অ্যাস্টার অ্যামাইড, আর একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। চলে আসে এখন MCQ পার্টে, আমাদের এগুলো বেশি ইম্পর্টেন্ট না। চলে আসে এই জায়গাতে, খেয়াল করো ভাই, আমরা সবাই জানি পিঁপড়ার মধ্যে থাকে ফর্মিক অ্যাসিড। এই যে লাল পিঁপড়া এবং ভীমরুল, এদের গ্ল্যান্ডে, এদের গ্রন্থির মধ্যে যে অ্যাসিড থাকে তার নাম হলো ফর্মিক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট। কেন নাম ফর্মিক অ্যাসিড হয়েছে? কারণ পিঁপড়ার ল্যাটিন নামটা হচ্ছে ফর্মিকা দিয়ে পিঁপড়াকে বোঝানো হয়। সেই জন্য পিঁপড়ার যেহেতু আরেকটা নাম ফর্মিকা, ওই থেকে নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এবার দেখি ভিনেগারের, এটা তো আমরা পারি, ভিনেগারের 6 থেকে 10% হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। নেক্সট খেয়াল করে দেখো বিউটানোয়িক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। বিউটানোয়িক অ্যাসিড, বতে বিউটানোয়িক অ্যাসিড, বতে বাটার, বতে বিউটানোয়িক অ্যাসিড, বতে বাটার। তাহলে বতে বাটার, বতে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে বাটারে কি থাকে? বাটারে থাকে বিউটানোয়িক অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে বতে বাটার, বতে বিউটানোয়িক অ্যাসিড, বতে বাটার, বতে বিউটানোয়িক অ্যাসিড, খুবই ইজি। তাহলে বাটারে কি থাকে? বাটারে বতে বাটার, বতে বিউটানোয়িক অ্যাসিড। এবার দেখি প্রাণীজ চর্বি এবং উদ্ভিদের তেলে স্টিয়ারিক অ্যাসিড বা অক্টাডেকানোয়িক থাকে, এটা নিয়ে প্যারা নাই, আমরা একটু পরে আসবো এটা নিয়ে। এবার পাম অয়েলে কি থাকে? পাম অয়েলে থাকে পামিটিক অ্যাসিড, পাম অয়েলে থাকে পামিটিক অ্যাসিড, পাম অয়েলে পামিটিক অ্যাসিড। জৈব কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে, যেগুলো আমরা পড়তেছি, এদের সবাইকে বলা হয় জৈব অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডগুলোকে সবগুলোকে বলা জৈব অ্যাসিড। এখন তাহলে আরেকটা জিনিস আছে ভাইয়া, ফেনল। এই কে বলতে পারবা যে ফেনলের অপর নাম কি? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে ফেনলের অপর নাম কি? কে বলতে পারবা যে ভাইয়া ফেনলের অপর নাম কি? ফতে ফেনল, না, ফেনলের অপর নাম হচ্ছে কার্বোলিক অ্যাসিড। ফেনলের অপর নাম হলো কার্বোলিক অ্যাসিড। এই যে খেয়াল রাখবা, ফেনলের অপর নাম হলো কার্বোলিক অ্যাসিড। লতে ফেনলে ল আছে, কার্বোলিকে ল আছে। ভুলে আবার কার্বনিক ডাকা দিও না, H2CO3 কার্বনিক অ্যাসিড, ওটা দাগানো যাবে না। তাহলে ফেনল মানে হলো কার্বোলিক অ্যাসিড, লতে কার্বোলিক। ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। চলে আসি সামনের দিকে, খেয়াল করে দেখো এখানে আমাদের অনেকগুলো ফ্যাটি অ্যাসিডের উদাহরণ আছে। এই পুরো জিনিসটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড কীভাবে মনে রাখবো খেয়াল করে দেখো, আমরা 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 একটু অন্যভাবে পড়বো। খেয়াল করে দেখো, আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কীভাবে মনে রাখবো? অ্যাকচুয়ালি আমরা একটা পড়বো আর একটা পড়া লাগবে না, আমরা তো এভাবেই পড়ি, তাই না? যখন এরকম ডাবল থাকে এডমিশন, আমরা কি করি? একটা পড়ি, আরেকটা এগুলো বাদ দিলে আমরা উত্তর পেয়ে যাই। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা মনে রাখবো, একটা টেকনিক আছে, তোমরা সবাই জানো, একটা গান আছে, অলির কথা শুনে বকুল হাসে, মনে আছে? অলি, এই অলি দিয়ে মনে রাখবো। তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা কীভাবে মনে রাখবো? অলি দিয়ে। অতে হলো অ্যাক্টোলিক অ্যাসিড, অতে অলিক অ্যাসিড, লিতে হচ্ছে লিনোলিক অ্যাসিড। তাহলে অলি, অতে হচ্ছে অ্যাক্টোলিক, অতে অলিক, লিতে লিনোলিক, অলি। তাহলে অ্যাক্টোলিক, অলিক, লিতে হচ্ছে লিনোলিক অ্যাসিড। এই হচ্ছে ভাইয়া অলি। আচ্ছা, এখন আসি, সংকেত লাগবে, আমি পড়াই দিচ্ছি, কোনো প্যারা নাই। তাহলে এই অলি বাদে যেগুলো আছে এগুলো হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এখন দেখো প্রথমটা আমরা পড়ি প্রোপানোয়িক অ্যাসিড। এটা সহজ ভাইয়া, প্রোপানোয়িক অ্যাসিড মানে 3 কার্বন, প্রোপেন মানে 3 কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, শেষ। 3 নাম্বারটা আসি, মাঝখানটা বাদ পরে। পামিটিক অ্যাসিড, পতে পামিটিক, পতে 15, পামিটিক 15, এ দেখো লেখা আছে কার্বন 15, এটাও শেষ। এবার আসি অ্যাক্রিলিকটা, একটু আনকমনে পড়ে ফেলবা। CH2 দ্বিবন্ধন CH3CH, একটু আনকমন, অ্যাক্রিলিকটা আনকমন। CH2 দ্বিবন্ধন CH, সাথে যেহেতু অ্যাসিড, যেহেতু CH, এগুলো অ্যাক্রিলিক অ্যাসিড। এখন বাকি তিনটা, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এগুলা, সরি, স্টিয়ারিক অ্যাসিড মনে রাখাটা কঠিন। এগুলো মনে রাখবা কিভাবে? দেখো, তোমরা সবাই জানো অস্ট্রেলিয়াতে একজন প্লেয়ার ছিল ব্রেটলি। অস্ট্রেলিয়ার একজন প্লেয়ার, খুব ভালোভাবে, খুব দারুণ পেস বোলিং করতে পারতো। এই ব্রেটলির নাম দিয়ে মনে রাখবা, লি অস্ট, লি অস্ট।
ব্রেটলি কোন দেশের? অস্ট্রেলিয়ার। ব্রেটলি কোন দেশের? অস্ট্রেলিয়ার। তাহলে এবার কার্বন কার্বন সংখ্যার বাইরে হিসেব করে দেখো ভাইয়া, এই যে 31, 33, 35 সিরিয়ালি 2 2 করে বাড়াইছি। প্রত্যেকটার এই কার্বন সংখ্যা সেম 17 17 17। পার্থক্য হচ্ছে হাইড্রোজেনের সংখ্যায়। এই যে দেখো 31, 33, 35। তাহলে তুমি ইনশাল্লাহ হাইড্রোজেনের সংখ্যা দিয়ে তুমি আবার চিনে যাবা কোনটা লি দিয়ে, এই যে লি দিয়ে কোনটা লিনোলিক অ্যাসিড, কোনটা তোমার অলিক অ্যাসিড, কোনটা তোমার স্টিয়ারিক অ্যাসিড, তুমি অটোমেটিক্যালি সংকেত চিনে ফেলবা। তাহলে এই সিস্টেমে দেখো তোমার তাহলে অলরেডি 6টা সংকেত মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে ভাইয়া তোমাকে একটু জিজ্ঞাসা করি, তুমি পারো কিনা দেখো তো। পামিটিক অ্যাসিডে কয়টা কার্বন থাকবে বলো তো ভাইয়াকে? পামিটিক অ্যাসিডে কয়টা কার্বন থাকবে দেখি বলতে পারো কিনা বলো। পামিটিক অ্যাসিডে কয়টা কার্বন থাকবে? ভাইয়া ভেরি গুড, পামিটিকে 15টা। নেক্সট ভাইয়াকে বলো, লি কোন দেশের? অস্ট্রেলিয়ার। লি অস্ট। হাইড্রোজেনের সংখ্যাটা সিরিয়ালে বলে ফেলো। কার্বন তো সবগুলোতেই 17, হাইড্রোজেন সংখ্যাটা সিরিয়ালে বলে ফেলো। 31, 33, 35। 31, 33, 35 লি অস্ট। 31, 33, 35 লি অস্ট। 31, 33, 35। তাহলে ইনশাল্লাহ আমাদের এগুলো পড়া শেষ। চলে আসি এরপরে। এখানে দেখো তোমাদেরকে ভাই আগে পড়াইছিলাম 1 ডিগ্রি অ্যালকোহল থেকে পাওয়া যায় অ্যালকোহল থেকে পাওয়া যায় অ্যালডিহাইড বলছিলাম, এবং এটা তোমাদেরকে ভাই একসাথে পড়াই ফেলছিলাম যে সেই অ্যালডিহাইডকে তুমি যদি জারিত করো পাবা অ্যাসিড। ওই যে তোমাকে একটা সিরিয়াল লিখে দিছিলাম, মনে আছে একটু আগে লিখছিলাম, অ্যালকোহলকে তুমি যদি জারিত করো, অ্যালকোহলকে তুমি যদি জারিত করো পাবা অ্যালডিহাইড বা কিটোন, সেখানে জারিত করলে পাবা জৈব অ্যাসিড। এটা তোমাকে ভাই আগেই পড়াইছি তাই না? সেটা এখানে আবার লিখছে, কোনো প্যারা নাই। চলে আসি আমরা এই জায়গায়, সায়ানাইড মূলক। আমরা সবাই জানি সায়ানাইড মূলক মানে হচ্ছে নাইট্রাইল মূলক, তোমাদেরকে পড়াইছিলাম। সেই সায়ানাইড মূলক বা নাইট্রাইল মূলক, এই যে অ্যালকাইল সায়ানাইড, এটার আর্দ্র বিশ্লেষণের মাধ্যমেও তুমি তৈরি করতে পারো কার্বক্সিলিক অ্যাসিড। এই যে এই অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড, এখান থেকে তুমি আর্দ্র বিশ্লেষণ করলে পাবা কার্বক্সিলিক অ্যাসিড। এখন বলতে পারো ভাইয়া সায়ানাইড মূলকে তো কার্বনের সাথে নাইট্রোজেন আছে, আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড পাই মানে COOH পাই, নাইট্রোজেনটা কি হবে? নাইট্রোজেনটা অ্যামোনিয়া হিসেবে আলাদা হবে। পরীক্ষায় যদি আসে যে অ্যালকাইল সায়ানাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির সময় উপজাত হিসেবে কি তৈরি হয়, তোমার মাথায় আসবে ভাইয়া সায়ানাইড মানে হচ্ছে কার্বনের সাথে নাইট্রোজেন আছে। তাহলে আমার তো আর্দ্র বিশ্লেষণ করলে COOH হবে, নাইট্রোজেন তাহলে কি হবে? নাইট্রোজেনের যৌগ তো কমনলি তোমরা সবাই জানো অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস হয়ে সে বাইরে বের হবে, উত্তর হচ্ছে অ্যামোনিয়া। নেক্সট, আচ্ছা এটা একটু লাস্ট লাইনটা একটু রিডিং দিবা, খেয়াল করে দেখো। এই যে উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড এস্টার, এটা রাখ দিবা ট্রাইগ্লিসারাইড। এই যে ট্রাইগ্লিসারাইড এস্টার মনে রাখবা, মানুষের কিন্তু চর্বিটা কিন্তু মূলত ট্রাইগ্লিসারাইড, আর যেটা ঘাসফড়িংয়ের যে প্রধান চর্বি হলো ডাইগ্লিসারাইড। মানুষের প্রধান চর্বি হলো ট্রাইগ্লিসারাইড এস্টার আমাদের প্রাণীর চর্বি, আর ঘাসফড়িংয়ের বেলায় ডাইগ্লিসারাইড। ঠিক আছে, দুইটা ডাইগ্লিসারাইড। চলে আসি ভাইয়া পরে, এখানে তেমন কিছু নাই। এস্টারকে তুমি যদি পানির সাপেক্ষে আর্দ্র বিশ্লেষণ করো অ্যাসিডের উপস্থিতিতে কি পাওয়া যাবে? ভেরি 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 ইম্পর্টেন্ট, পাওয়া যাবে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল। পাওয়া যাবে জৈব অ্যাসিড এবং অ্যালকোহল, খুবই সিম্পল। এই যে RCOOH আর ROH, খালি H যুক্ত হবে, এ পাশে একটা এ পাশে OH, শেষ। তাহলে পানিকে ভাঙলে তো আমরা জানি একটা H আর একটা OH, তাই না? তাহলে এই OHটা যুক্ত হয়ে গেল এখানে, তাহলে RCOOH মানে জৈব অ্যাসিড, আর হাইড্রোজেন যুক্ত হয়ে গেল এর সঙ্গে, তাহলে হয়ে গেল একটা অ্যালকোহল ROH। এই যে তাহলে খুবই 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 ইম্পর্টেন্ট। এস্টারের বিক্রিয়াটা কিন্তু অলরেডি ডেন্টাল ভর্তি পরীক্ষায় 17-18তে আসছিল, যে এস্টারকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, ভাই মনে রাখবা অ্যাসিড নিয়ে ভয় পাবা না, যে কোনো আর্দ্র বিশ্লেষণেই কিন্তু প্রভাবক হিসেবে অ্যাসিড রাখা হয়। সো অ্যাসিড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। HCl এর পরিবর্তে অনেক সময় H+ লিখে, তো এই জন্য আমরা আসলে কোনো ধরতে পারি না। তাহলে খেয়াল করে দেখো, এস্টারের সাথে পানির বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ মানেই তো পানি, তাহলে পানি H2O মানে একটা H একটা OH, তাই না? তাহলে H যুক্ত হবে একসাথে, OH যুক্ত হবে এর সাথে, বাস
তুমি পেয়ে যাবা তোমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে হয় জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। খুবই ইম্পর্টেন্ট, জাস্ট বিক্রিয়াটা আমি ভেঙে লিখছি আর কিছুই না। একটা এইচকে এখানে যুক্ত করলাম আর ওএইচটাকে এদিকে যুক্ত করলাম, তুমি উল্টাও করতে পারো, কোনো প্যারা নেই, সেম জিনিসই আসবে। তাহলে একটা তৈরি হবে জৈব অ্যাসিড, সাথে তৈরি হবে অ্যালকোহল। কারণ তোমরা সবাই জানো অ্যালকোহলের মধ্যে থাকে OH মূলক আর জৈব অ্যাসিডের মধ্যে থাকে COOH মূলক। ঠিক আছে, আসি এবার সামনের দিকে। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া, আমরা জানি যে কোনো শনাক্তকারী বিক্রিয়া মেডিকেলের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো শনাক্তকারী বিক্রিয়া। যেহেতু এটা একটা অ্যাসিড, তাহলে অবশ্যই লিটমাস পরীক্ষা করবে, লিটমাস পরীক্ষায় অংশগ্রহণ করবে। তুমি জানো লিটমাসের কাহিনী, তোমরা জানো অনিলা, মনে আছে অনিলা? অনিলা মানে হচ্ছে অম্ল নীল লিটমাসকে লাল করে। অনিলা, অনিলা মানে অম্ল নীল লিটমাসকে কি করে? লাল করে। অম্ল অনিলা, যেহেতু এটা একটা অ্যাসিড, সো সে কি করবে? নীল লিটমাসকে লাল করবে। খুব সিম্পল, নীল লিটমাসকে লাল করে। পরেরটা আসি। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। এখানে আমাদের খেয়াল করতে হবে, এখানে আমরা সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ যখন আমরা পরীক্ষা করব, সোডিয়াম বাইকার্বনেটের কত % দ্রবণ নিব? 5% দ্রবণ। এই যে তাহলে দুইটা পরীক্ষা পাইছো শনাক্তকারী পরীক্ষা, একটা হচ্ছে লিটমাস পরীক্ষা আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। দেখা গেছে সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা করলে এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয় বুদবুদ আকারে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আবার চুনার পানিকে ঘোলা করে দেয়, কারণ চুনা পাথর তৈরি করে। আচ্ছা চলে আসি, এরপরে লাগবে না এগুলা, এটা আমাদের ভিতরের জিনিস। ওকে, খেয়াল করে দেখো ভাইয়া, ফর্মিক অ্যাসিড বা মিথানিক অ্যাসিড ও একই সাথে দুই ধরনের বৈশিষ্ট্য আছে ওর মধ্যে। কারণ তুমি দেখো, আমি যদি লিখি HCOOH, দেখো ওর মধ্যে কিন্তু ভাইয়া COOH আছে, তার মানে ওর মধ্যে কার্বক্সিল মূলক আছে। ভেরি গুড। এর পাশাপাশি ওর মধ্যে কিন্তু দেখো HCHO, মানে এর মধ্যে কিন্তু অ্যালডিহাইড মূলকও আছে। এই জন্য ও আসলে দুই ধরনের পরীক্ষা দিতে পারে। একটা হচ্ছে অ্যাসিড হিসেবে সে দুইটা পরীক্ষাই দেয়, লিটমাস পরীক্ষা এবং সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দুইটাই দেয়। আবার যেহেতু অ্যালডিহাইড আছে, সে অ্যালডিহাইড হিসেবে সে কিন্তু তোমার অ্যালডিহাইডের যে দুইটা কমন বিক্রিয়া ছিল, মনে আছে? অ্যালডিহাইডের যে দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা অ্যালডিহাইডকে শনাক্ত করি, একটা হচ্ছে ফেলিং দ্রবণ, একটা টলেন বিকারক, এই দুটা পরীক্ষাই সে দেয়। তখন তোমার মনে হবে ভাইয়া তাহলে ও কি 2,4-DNP ওইটাও দেয়? না না, ওইটা দিবে না, ওটা তো বেসিক বিক্রিয়া। ওইটা অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল যৌগ যারা আছে ওদের প্রধান বিক্রিয়া, এই প্রধান বিক্রিয়া সে দেয় না। সে যেহেতু অ্যালডিহাইডের মতো কাজ করে, এই জন্য অ্যালডিহাইডের যে স্পেসিফিক বিক্রিয়াগুলো আছে এগুলো সে দেয়। এই যে ফেলিং দ্রবণ পরীক্ষাও দেয়, অ্যালডিহাইডের টলেন বিকারক পরীক্ষা এটাও দেয়। কিন্তু 2,4-DNP তে শুধুমাত্র অ্যালডিহাইডের পরীক্ষা না, 2,4-DNP কিন্তু কিটোনেরও পরীক্ষা, এই জন্য সে এখানে হাতও দিবে না। তাহলে সে 2,4-DNP পরীক্ষা কোনো অদক্ষেপ দেয় না, খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ 2,4-DNP যে পরীক্ষাটা ছিল, এটা কিন্তু শুধু অ্যালডিহাইডের পরীক্ষা না, এটা অ্যালডিহাইড, কিটোন, কার্বনিল যৌগ যারা যারা আছে সবার, সে তো সবার মতো না, সে তো স্পেশাল কেস। সে শুধুমাত্র কিছু ক্ষেত্রে অ্যালডিহাইডের মতো কাজ করে, এই জন্য সে অ্যালডিহাইডের জন্য যে স্পেসিফিক বিক্রিয়াগুলো আছে এই স্পেসিফিক বিক্রিয়াগুলো দিবে। দেখি তোমরা আমাকে বলো তো, টলেন বিকারকের রং কি ভাইয়া? ভাইকে বলো দেখি, টলেন বিকারকের বর্ণ কি? কে বলতে পারবা টলেন বিকারকের বর্ণ কি? টলেন বিকারকের বর্ণ কি? যে বলতে পারো উত্তর করে দাও। যারা ক্লাসে আছো সবাই কিন্তু রিয়েক্টের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে, ঘুমানো যাবে না। ওকে ফাইন। এবার আসি কে কাছে দুর্বল। খেয়াল করে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, সে কিন্তু ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা সব শক্তিশালী, তাহলে এটা হচ্ছে বেশি পাওয়ারফুল, বা এখানে উল্টা করে লিখছে এটা দুর্বল, একই কথাই, মানে এটা বেশি পাওয়ারফুল। মিথানোয়িক অ্যাসিড হচ্ছে বেশি শক্তিশালী অ্যাসিড, বেশি পাওয়ারফুল অ্যাসিড। চলে আসি পরেরটায়। অ্যাসিডের একটা সক্রিয়তার ক্রম দেয়া আছে, এটা একটু খেয়াল করে রাখবা ভাই, মনে রাখবা অ্যাসিডের সাথে যত বেশি ক্লোরিন যুক্ত হবে সে তত বেশি শক্তিশালী হবে। তাহলে এখন বলো তো, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী, নাকি ডাইক্লোরো বেশি পাওয়ারফুল, নাকি নর্মাল মনোক্লোরো বা নর্মাল ক্লোরো সে বেশি পাওয়ারফুল? বলো তো। অবশ্যই যেখানে ক্লোরিন বেশি সে বেশি পাওয়ারফুল, এই হিসেবে ট্রাইক্লোরো বেশি পাওয়ারফুল, এরপরে ডাইক্লোরো, এরপরে নর্মাল ক্লোরো, এরপরে হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড। আর মিথানোয়িক অ্যাসিডের চেয়েও দুর্বল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা একটু আগে মাত্র বললাম, খেয়াল করবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে গেল। তাহলে এখানে এই সিরিয়ালটাই সুন্দর করে লেখা আছে। ওকে ফাইন, চলে আসি এবার দুইটা কে এর মান যদি পারো দুইটা অ্যাসিডেরই কে এর মান যদি পারো পড়ো, তবে পিকে এর মান ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড দুইটাই কিন্তু পরীক্ষা আসার মতো।
সেই জন্য দুইটারই পিকে এর মান মুখস্থ করবে, একটা 3.74, এরপর এটা যেহেতু একটা কার্বন বেশি মান 1 বেশি 4.74, একটা 3.74 আর এটা কি মান জাস্ট 1 বেশি, মান হলো জাস্ট 1 বেশি 4.74। নেক্সট হচ্ছে একটা প্রশ্ন আছে যে কে বেশি পাওয়ারফুল। আমরা একটু বলেছি মিথানোয়িক অ্যাসিড বেশি পাওয়ারফুল। একটা এমসিকিউ আছে মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের তুলনায় কত গুণ পাওয়ারফুল, উত্তর হচ্ছে 10 গুণ। মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের তুলনায় কত গুণ পাওয়ারফুল, 10 গুণ পাওয়ারফুল। এটা একটু খেয়াল রাখো, এমসিকিউর জন্য কাজে লাগবে আর কি। আচ্ছা এগুলো সব পড়াই ফেলছি, কে কাছে বেশি পাওয়ারফুল এগুলো আমাদের শেষ। চলে আসি অ্যাস্টার। অ্যাস্টারের সংকেত মনে আছে RCOO, তাই না? বলছিলাম অ্যাস্টার ভাঙলে কি তৈরি হয়, জৈব অ্যাসিড এবং অ্যালকোহল। বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট, জৈব অ্যাসিড আরেকটুকু অংশ যেটা আছে সে তৈরি করবে অ্যালকোহল। তাহলে আমি ছেলে কথাটা ঘুরে বলতে পারি জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হয় অ্যাস্টার। এই যে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় তৈরি হয় অ্যাস্টার, ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্রভাবক কোনটা, শুষ্ক HCl, খুব কমন। প্রভাবক হচ্ছে শুষ্ক HCl। আচ্ছা এখানে আমাদের কিছু এক্সাম্পল লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো ভাইয়া। এগুলো কিভাবে মনে রাখবা, দেখো আজকে থেকে মনে রাখবা কলার দাম তোমরা সবাই জানো, এখন দাম বেড়ে গেছে। চাপা কলা চিন্তা করবা, ছোট 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 যেগুলো কলা, চাপা কলা তোমরা সবাই জানো কলার দাম হচ্ছে 5 টাকা। কলার দাম কত, 5 টাকা। কলার দাম হচ্ছে 5 টাকা। কিন্তু কমলা এবং কমলা কি সেম দাম হবে? তুমি দোকানে গেছো কমলা কিনতে, 5 টাকা দিলে কমলা দিবে না, কমলার দাম একটু বেশি। আজকে থেকে মনে রাখবা কমলার দাম হলো 8 টাকা। তাহলে কলার দাম কত, 5 টাকা, কমলার দাম কত, 8 টাকা। চলে আসি দেখি মিলাই। তাহলে পাকা কলায় কি থাকে, কলার দাম 5 টাকা, পেন্টাইল, শেষ। কিন্তু কমলার দাম কত, একটু বেশি, 8 টাকা, অক্টাইল, 8 মানে অক্টাইল, শেষ। তাহলে কলার দাম হলো 5 টাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছে, দেখছো মেডিকেলে আসছে 18-19 সেশনে। তাহলে কলার দাম কত, 5 টাকা, পেন্টাইল। কমলার দাম কত, 8 টাকা, অক্টাইল। নেক্সট আনারস। ভাইয়া দেখো আনারস কিন্তু অনেক সুন্দর একটা ফল। তুমি দেখো আম দেখতে হচ্ছে জাস্ট এরকম, তাই না? ম্যাঙ্গো হচ্ছে নর্মালি ধরো এরকম এরকম, কিন্তু আনারস কি চমৎকার একটা ফল। উপরে দেখো মুকুট আছে, তাই না? আনারস উপরে দেখো মুকুট আছে, তো সে সুন্দর বলে তো মুকুট আছে। তো মনে রাখবা পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ফল হচ্ছে আনারস। আনারস হচ্ছে ইউ বিউটি, বিউটাইল বিউটারেট, কারণ ও বিউটিফুল বলে ওর উপরে একটা মুকুট পরাই দেওয়া হয়েছে। আনারস হচ্ছে সবচেয়ে বিউটিফুল ফল, বিউটাইল বিউটারেট। নেক্সট খেয়াল করে দেখো জেসমিন ফুল। জেসমিন ফুল কার জন্য? ভাই মনে রাখবা জেসমিন ফুল হচ্ছে ফুল বোনের জন্য। তোমার ছোট বোনকে তুমি কি দিবা, ফুল দিবা। জেসমিন ফুল কার জন্য? বোনের জন্য, বেনজাইল অ্যাসিডের এস্টার, শেষ। তাহলে কলার দাম হচ্ছে 5 টাকা, পেন্টাইল। কমলার দাম একটু বেশি, 8 টাকা, অক্টাইল। সবচেয়ে বিউটিফুল ফল হচ্ছে আনারস, বিউটাইল বিউটারেট, ভেরি গুড। নেক্সট জেসমিন ফুল কার জন্য? বোনের জন্য, বেনজাইল, ঠিক আছে, বেনজাইল এস্টার, ভেরি গুড। জেসমিন ফুল কার জন্য? বোনের জন্য, বেনজাইল। তাহলে ইনশাল্লাহ কাজ শেষ। ওকে, তাহলে ইনশাল্লাহ সবার মুখস্থ হয়ে গেছে। চলে আসি সামনে। এস্টারের প্রস্তুতি আমি আর বলার প্রয়োজন নাই। তোমার জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া এস্টার তৈরি হয়, কয়েকবার করে বলছি, এটা আর প্রয়োজন নাই, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তো ওই জন্য বারবার বলা হচ্ছে এটা। এবার পৃষ্ঠা উল্টে থাকি। চলে আসি অ্যাস্টারের শনাক্তকরণ বিক্রিয়া। 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কিন্তু মেডিকেলে এখনো আসে নাই, তোমাদের সময় আসতেই পারে, ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটাই পরীক্ষা আছে, নাম হলো ফেরিক হাইড্রামিড পরীক্ষা। নামটা ভালো করে খেয়াল করো, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এবং এখানে যে অধক্ষেপ তৈরি হয় তার রং হচ্ছে লালচে বাদামি। তাহলে অ্যাস্টারের শনাক্তকারী পরীক্ষায় কোন রঙের অধক্ষেপ তৈরি হয়? উত্তর হচ্ছে লালচে বাদামি। তাহলে অ্যাস্টারের শনাক্তকারী পরীক্ষায়, শনাক্তকারী বিক্রিয়ায় কোন রঙের অধক্ষেপ তৈরি হয়? লালচে বাদামি। তোমাদের কিন্তু জৈব যৌগের ক্ষেত্রেও এই কালারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন রঙের অধক্ষেপ, অধক্ষেপের কালার। এবার আসি অ্যামাইড। অ্যামাইডের সংকেত হচ্ছে RCONH2। এ হইল অ্যামাইড, RCONH2। চলো আমরা একটু দেখি, অ্যামাইডে বেশি কিছু নাই। খেয়াল করে দেখো, তোমরা জানো কিনা জানি না, যে আমাদের নাইলনের কথা একটু আসছে। এই যে খেয়াল করে দেখো, বেদনানাশক ওষুধ অ্যাসপিরিনের বিকল্প প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন হলো অ্যামাইড যৌগ। সহজ কথা, প্যারাসিটামল যদি তুমি খাও, ঠান্ডা লাগলে বা বিভিন্ন সময় ব্যথা ব্যথা হলে কিন্তু প্যারাসিটামল খাও। এই প্যারাসিটামল কিন্তু এক ধরনের অ্যামাইড যৌগ। এই প্যারাসিটামল কিন্তু এক ধরনের অ্যামাইড যৌগ। দেখো এই যে CON মিল আছে।
এই প্যারাসিটামল কিন্তু এক ধরনের অ্যামাইড যৌগ, অ্যাসিড অ্যামাইড যৌগ, আশা করি ভুল হবে না। হ্যাঁ, নর্মালি কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যামোনিয়াম লবণ, নর্মাল যে লবণ আছে ওইটা থেকে যদি পানি অপসারণ করে দাও, পানিটাকে বের করে দাও, H2O বের হয়ে গেলে থাকে RCONH2। জাস্ট রিডিং দিতে পারো, বেশি ইম্পর্টেন্ট না। অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়া বলছিলাম, শনাক্তকারী বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, দাগ দাও, ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কিছু বলে আসছি, দেখি পারো কিনা। অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটা, কে বলতে পারবা যে ভাইয়া অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? কে বলতে পারবা যে ভাইয়া অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। কোনটা? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। যারা পারো না অন্ততপক্ষে একবার চেক করে নিলে যে পারো কিনা, তো সেটাও কাজে লাগবে। তাহলে অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটা? উত্তর হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ভেরি ইম্পর্টেন্ট, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এক্সিলেন্ট। এবার আসি অ্যামাইডের শনাক্তকারী বিক্রিয়াটা তেমন কিছু আমরি না, কারণ দেখো অ্যামাইডের সাথে তুমি যদি পানির বিক্রিয়া করাও, সেখানে তুমি অ্যাসিড রাখো আর ক্ষার রাখো, এটা রাখলেই হয়েছে। দেখবা সেখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, ভেরি গুড, অ্যাসিড তো তৈরি হবেই, কারণ নর্মালি যেহেতু এগুলো অ্যাসিডের জাতক, সো এর সঙ্গে পানি বিক্রিয়া করলে অ্যাসিড তৈরি হবেই। এর পাশাপাশি তৈরি হবে এই মিথাইলামিন। এটা হচ্ছে বাজ জিনিস, কারণ এটা বাজে গন্ধ আছে, পচা মাছের দুর্গন্ধ। এই গন্ধ থাকার কারণে তখন বোঝা যায় যে না এটা তৈরি হয়েছে। অথবা অনেক সময় এখানে মিথাইলামিন তৈরি না হয়ে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়াও কিন্তু ঝাঁঝালো গন্ধ আছে। সো এই হচ্ছে তার নর্মাল শনাক্তকারী বিক্রিয়া। তাহলে অ্যামাইডের যে নর্মাল শনাক্তকারী বিক্রিয়া, ওখানে জাস্ট পানিযুক্ত করলে হয়, আর কিছু করা লাগে না। ইনশাল্লাহ পারবা। চলে আসি এরপরে, খেয়াল করে দেখো, এগুলো আমাদের লাগবে না। কার্যকরীমূলক, এখানে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, লেসাইন পরীক্ষার মাধ্যমে আমরা কি শনাক্ত করে থাকি? তোমরা জানো যে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে হ্যালোজেন আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হ্যালোজেনগুলা শনাক্ত করার জন্য, এই হ্যালোজেনের উপস্থিতি শনাক্ত করার জন্য ইউজ করা হয় লেসাইন পরীক্ষা। এখন খেয়াল করে দেখো, এখানে কি ফ্লোরিন আছে? তোমার এখানে যে হ্যালোজেনগুলো লেখা আছে না, ফ্লোরিন আছে? নাই। কি আছে? ফ্লোরিন বাদ দিয়ে বাকিগুলা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। খেয়াল করবা কিন্তু এখানে ফ্লোরিনের কথা কিন্তু দেয় নাই। তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা। লেসাইন পরীক্ষায় আমরা সক্রিয় ধাতু সোডিয়াম ইউজ করতে পারি। সিলভার ক্লোরাইডের রং কি? এটা তোমাদেরকে ভাই এমন আগেই বলছিলাম। দেখো সিলভার ফ্লোরাইড যেটা, এটা পানিতে মিশে যায়, দ্রবণীয়, কিন্তু সিলভার ক্লোরাইড মিশে না। এর রং হচ্ছে সাদা, সাদা রঙের পদক্ষেপ। সিলভার ব্রোমাইড একটু হালকা হলুদ, আর সিলভার আয়োডাইড গাঢ় হলুদ, একটু আস্তে আস্তে গাঢ় হচ্ছে, হালকা হলুদ, গাঢ় হলুদ। তাহলে সিলভার ফ্লোরাইড এটা পানিতে মিশে যায়, দ্রবণীয়, কিন্তু সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড বাকিগুলো সবগুলোই আর যেগুলো আছে সবগুলো পানিতে অদ্রবণীয়। সিলভার ক্লোরাইড সাদা, সিলভার ব্রোমাইড হালকা হলুদ, সিলভার আয়োডাইড হচ্ছে গাঢ় হলুদ। আস্তে আস্তে কালারটা গাঢ় হয়, আস্তে আস্তে কালারটা গাঢ় হয়। এবার আসি অ্যালকোহলিক মূলক শনাক্তকারী পরীক্ষা। একটা টেকনিক দেখো লিখা আছে, সাদিয়া এসে সারেনি, সাদিয়া এসে সারেনি। সাদিয়ার আসার কথা ছিল, কিন্তু সাদিয়া সময় মতো এসে পৌঁছতে পারে নাই। তাহলে বলতে পারি সাদিয়া এসে সারেনি। তাহলে অ্যালকোহলিক মূলক শনাক্তকারী বিক্রিয়া কোনগুলো? খেয়াল করে দেখো, সাদিয়া মানে হচ্ছে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। এসে দিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এস্টার পরীক্ষা আর একটা এসিটাইল ক্লোরাইড পরীক্ষা। সারেনি, সারে দিয়ে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। শেষ, চারটা হয়ে গেছে। তাহলে এই চারটা হচ্ছে অ্যালকোহলিক মূলক শনাক্তকারী বিক্রিয়া। কি বললাম? সাদিয়া এসে সারেনি। সাদিয়া মানে হচ্ছে সোডিয়াম ধাতুসহ পরীক্ষা, এসে মানে হচ্ছে এস্টার এবং এসিটাইল ক্লোরাইড, সারেনি মানে সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা। চলে আসি এরপরে, আমরা এস্টার কিভাবে চিনবো? পাকা ফলের সুগন্ধ, কারণ একটু আমরা পড়ে আসছি কলা, কমলা, এগুলোতে কিন্তু আমরা এস্টার পড়ে আসছি। তাহলে পাকা ফলের সুগন্ধ দেখে বুঝবো আমরা এস্টার। চলে আসি এরপরে, দেখো এসিটাইল ক্লোরাইড সহ পরীক্ষায় আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এসিটাইল ক্লোরাইড, এই যে ক্লোরিন, ভেরি গুড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘন সাদা ধোঁয়া দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এসিটাইল ক্লোরাইড। সেরিক অ্যামোনিয়াম নাইট্রেটের বেলায় বর্ণ রং পড়বা, গোলাপি লাল রঙের অধক্ষেপ তৈরি হয়, পড়তে পারো, জাস্ট অধক্ষেপের কালার, আর কিছু লাগবে না।
আমরা 2,4-DMP আগে পড়ে ফেলছি, এটা আমাদের এখন আবার লিখছে দরকার নাই। এগুলো আমরা টলারেন্ট বিকারক, এরপরে ফেলিং জোন আগেই পড়ে আসছিলাম, এগুলো এখন লাগবে না। এরপর হচ্ছে এগুলো লাগবে না। আইআর স্পেকট্রোগ্রাম খেয়াল করে দেখো, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করার জন্য আমরা কোন ধরনের রশ্মি ব্যবহার করি? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য আমরা ইউজ করি মিডল আইআর। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য আমরা কোনটা ইউজ করি? মিডল আইআর, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আইআর কিন্তু 3 ধরনের, নিয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর। এর মধ্যে নিয়ার আইআর এবং ফার আইআর এই দুইটা ইউজ করা হয় চিকিৎসা ক্ষেত্রে, আর মাঝখানেরটা মিডল আইআর এইটা ইউজ করা হয় এই কার্যকরীমূলক শনাক্তকরণে। খেয়াল করে দেখো, মিডল আইআর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট, ল্যামডা ইকুয়ালস টু, খেয়াল করে দেখো ভাইয়া, দুই পাশে 25 লিখবা, 25 লিখার পরে দশমিক দিলা, 2.5 থেকে 25 মাইক্রোমিটার, শেষ, খেলা হয়ে গেছে। 2.5 থেকে 25 মাইক্রোমিটার খেলা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 2.5 থেকে 25 মাইক্রোমিটার। ওকে, ইনশাল্লাহ। এখন আসি, এখানে কিছু মান দেয়া আছে, এই মান তরঙ্গ সংখ্যা এটা মুখস্থ করবা, 4000 থেকে 400 পার সেন্টিমিটার। এখন আসি যেটা মূল কথা বলতেছিলাম, যে এখানে কিছু মান দেয়া আছে বক্সে, এই মানগুলো কি পুরোটা মুখস্থ করবা কিনা, এই হচ্ছে তোমাদের সবার প্রশ্ন থাকে। অ্যান্ড এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যারা খুবই কঠিন, কারণ হচ্ছে এখানে মান কোনটা পরীক্ষা আসবে কেউ বলতে পারে না। তো সেই হিসেবে তারপরেও আমাদের কিছু আছে না যেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, ওই হিসেবে ভাইয়া কয়েকটা মান দাগাই দেই, ওই কয়েকটা মান তুমি যদি পড়তে পারো তো পড়ো। একটা হচ্ছে অ্যালডিহাইডের মানটা, অ্যালকেনের মান ইম্পর্টেন্ট, অ্যালকোহলের এই যে অ্যালকোহল ফেনলের নর্মাল যে OH বন্ধনের মানটা, এখানে অ্যানহাইড্রেট লাগবে না, এই যে এটা অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এবং অ্যাস্টারেজ, সিও মূলকের এটা, এইটা মোটামুটি যদি বলো এইগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট দিব, এইগুলোকে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিব, ঠিক আছে? যে কয়েকটা আমি জায়গায় দিলাম, অ্যাটলিস্ট এই কয়টাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট দিব। তারপরে আসলে ভাইয়া বললাম না, এটা আসলে এমন একটা আপেক্ষিক বিষয় যেটা আসলে তোমার বলাটা খুবই টাফ, কারণ কেউই জানে না যেখানে তোমার পরীক্ষায় আসলে সালা কোনটা দিবে। তারপরেও ভাইয়া কয়েকটা যেগুলো দাগাইলাম এগুলো আসলে পরীক্ষায় বেশি আসে ওই সাইন্সে দাগানো, ঠিক আছে? চলে আসি সামনের দিকে, ইনশাল্লাহ পারবা। এখানে এগুলো কিছু নাই, চলে আসি সামনের দিকে। আমাদের কিন্তু চ্যাপ্টার বেশি কিছু বাকি নেই আর, লাস্টের দিকে পড়াগুলো কিন্তু বেশ মজার। গ্লিসারিন এবং ফেনল, ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এখানে আমাদের মূলত পড়তে হবে গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া, গ্লিসারিন কীভাবে তৈরি করা হয়। খেয়াল করে দেখো, গ্লিসারিনের উৎপত্তি প্রক্রিয়া 3টা। একটা হচ্ছে তেল বা চর্বির ক্ষারীয় বিশ্লেষণ, এই প্রক্রিয়াটাকে বলা হয় সাবানায়ন বিক্রিয়া, সাবানায়ন প্রক্রিয়া। এখন ভুল করার চান্স নেই ভাইয়া, মনে রাখবা সাবান কিন্তু ক্ষারীয়, এটা মনে রাখাটা আই থিঙ্ক সবার জন্য খুবই ইজি। সাবান কিন্তু ক্ষারীয়, তাহলে সাবান যেহেতু ক্ষারীয় তাহলে কী করতে হবে? ক্ষারীয় বিশ্লেষণ, ভেরি গুড। নেক্সট, গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিড না, একটা হচ্ছে অম্লীয়। ক্ষারীয় বিশ্লেষণ করলে তো অম্লীয় করতে হবে, অম্লীয় বিশ্লেষণে অম্লীয় তো অ্যাসিড, সেই জন্য ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, শেষ। অম্লীয় যেহেতু অ্যাসিড, গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। তবে মেইন হচ্ছে আধুনিক পদ্ধতি কোনটা? আধুনিক পদ্ধতি হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারিন, দাগ দিয়ে ফেলো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আধুনিক পদ্ধতি কোনটা? গ্লিসারিন তৈরি করার আধুনিক পদ্ধতি কোনটা? আধুনিক পদ্ধতি হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারিন। তাহলে গ্লিসারিন তৈরি করার আধুনিক পদ্ধতি কোনটা? উত্তর হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারিন। খেয়াল করে দেখো, স্প্যান্টলাই একটা পার্সেন্টেজ আছে, স্প্যান্টলাইয়ের একটা পার্সেন্টেজ আছে, আই থিঙ্ক এটা এখানে না থাকলেও পরে আছে। স্প্যান্টলাইয়ের পার্সেন্টেজটা পড়বা, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এই যেটা স্প্যান্টলাইয়ের মধ্যে কত পার্সেন্ট গ্লিসারিন থাকে, ভেরি 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 ইম্পর্টেন্ট। স্প্যান্টলাইয়ের মধ্যে কত পার্সেন্ট গ্লিসারিন থাকে, ভেরি ইম্পর্টেন্ট, 3 থেকে 5%। এখানে তুমি দেখো ফিটকিরির একটা সংকেত লেখা আছে, পরীক্ষা কিন্তু এই ধরনের সংকেত আসতে পারে, অ্যালার্ম বা ফিটকিরির সংকেত। খেয়াল করে দেখো, পটাশিয়াম সালফেটের সাথে অ্যালুমিনিয়াম সালফেট সাথে 24 অণু পানি। তাহলে ফিটকিরির সংকেত খেয়াল করো, পটাশিয়াম সালফেটের সাথে অ্যালুমিনিয়াম সালফেট সাথে 24 অণু পানি, ঠিক আছে? তাহলে ফিটকিরির সংকেত কি বললাম? পটাশিয়াম সালফেটের সাথে অ্যালুমিনিয়াম সালফেট সাথে 24 অণু পানি। গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব ব্রিডিং দিবা। চলে আসি ভাইয়া, এখানে কিছু লাগবে না, ইনশাল্লাহ পারবা। মোমবাতি শিল্পে মোমের গলন যেন বেশি না হয়, অধিক গলন রোধ করার জন্য, কম যেন গলে, এই জন্য ইউজ করা হয় স্টিয়ারিক অ্যাসিড। মোমের সাথে কি মিশানো হয়? স্টিয়ারিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। মোম যেন কম গলে, বেশি না গলে পড়ে, এই জন্য মোমের সাথে মিশানো হয় স্টিয়ারিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি গ্লিসারিনের সেই শনাক্তকারী বিক্রিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট ভাইয়া। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট, এবং এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাক্রোলিনের সংকেত কি,
CH2 দ্বিবন্ধন CH2, মনে আছে ভাইয়া? এটা আমরা কোথায় পড়েছিলাম? ওই যে অ্যাক্রিলিক অ্যাসিডের মধ্যে পড়েছিলাম। এই যে COOH লিখলেই হয়ে যাবে অ্যাক্রিলিক অ্যাসিড, কিন্তু এটা কি? অ্যাক্রোলিন। গ্লিসারিন শনাক্তকারী বিক্রিয়া কোনটা? অ্যাক্রোলিন টেস্ট। সে অ্যাক্রোলিনের সংকেত কি? অ্যাক্রোলিন কিন্তু এক ধরনের অ্যালডিহাইড, দেখছো? CH2 দ্বিবন্ধন CHO, একটা ওয়ান কাইন্ড অফ অ্যালডিহাইড। তাহলে অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে আমরা গ্লিসারিন শনাক্ত করি, এবং এক্ষেত্রে দেখো এই অ্যাক্রোলিন কিন্তু খুবই বাজে গন্ধ, এবং মনে করবে শ্বাস নেওয়া যাচ্ছে না, শ্বাসরোধক, কষ্ট হবে অনেক। এই পটাশিয়াম বাইসালফেট, এটা খুবই ইম্পর্টেন্ট, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, এটা উপস্থিতিতে বিক্রিয়াটা করানো হয়, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় ঘুরে আসতে পারে, এই দেখো কয়েকবার আসছে, ঘুরে আসতে পারে যে অ্যাক্রোলিন টেস্টের মাধ্যমে কি শনাক্ত করা হয়, উত্তর হচ্ছে গ্লিসারিন। অথবা এভাবে আসতে পারে গ্লিসারিন শনাক্ত করা হয় নিচে কোনটি দিয়ে? অ্যাক্রোলিন টেস্ট। নিচে অ্যাক্রোলিনের সংকেত কোনটি? এইভাবে আসতে পারে, বুঝতে পারছো? ওকে, ফেনল তো ভাই আগেই বলছিলাম, ফেনল হচ্ছে জীবাণুনাশক এবং ডিসইনফেক্টেন্ট, দুটো হিসেবে কাজ করতে পারে। ডিসইনফেক্টেন্ট মানে জীবাণুনাশক, আর হচ্ছে অ্যান্টিসেপটিক বা পচনরোধক, দুইটা হিসেবে কাজ করতে পারে। আমি এখন পড়াচ্ছি, খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। পিক্রিক অ্যাসিডের সংকেত ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটাকে বলে টিএনপি, না টিএনপি। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এটার অপর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এর অপর নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই পিক্রিক অ্যাসিড অ্যান্টিসেপটিক হিসেবে, যেন কোথাও জীবাণু অ্যাটাক না করে, সে অ্যান্টিসেপটিক হিসেবে বার্নল ক্রিমে, যে পুরো কোনো জায়গায় যদি পুড়ে টুড়ে যায় তখন যে ক্রিমটা ইউজ করা হয় তার নাম হলো বার্নল ক্রিম। সো কোনো জায়গায় যদি পুড়ে যায় ওখানে যে ক্রিমটা ইউজ করা হয় তার নাম হচ্ছে বার্নল ক্রিম। ওই বার্নল ক্রিমে ইউজ করা হয় এটা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল বা পিক্রিক অ্যাসিড। ডেটলের মূল উপাদান 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, পড়ে রাখবা। ডেটলের মূল উপাদান 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। এই জায়গাটা খেয়াল করে লাইনটা ভাইয়া। ফেনলের দুই ধরনের দ্রবণ আছে, একটা হলো 1% জলীয় দ্রবণ, আর একটা 0.2%, ঠিক আছে? এখন দেখো, মানুষের শরীরে কিন্তু ডিসইনফেক্টেন্ট দেওয়া হয় না। আমরা বলি, আমরা কি আমাদের শরীরে কি লাগাই? অ্যান্টিসেপটিক, যেন জীবাণু অ্যাটাক না করে। আর যখন ফ্লোর মুছা হয়, ফ্লোর মুছার জন্য ব্যবহার করে ডিসইনফেক্টেন্ট, ফ্লোরের মধ্যে যেন জীবাণু না থাকে। তাহলে ডিসইনফেক্টেন্টটা কই দেওয়া হয়? পরিবেশে। আর অ্যান্টিসেপটিক আমরা মানুষে, দেহের জন্য হচ্ছে অ্যান্টিসেপটিক। এখন বলো তো, মানুষের শরীরে তুমি কোনো কিছু অ্যাপ্লাই করবা, নিশ্চয়ই এটা তুমি খুব বেশি পরিমাণে দিলে তো ক্ষতি হবে, মানুষের শরীর তো অনেক নরম। কিন্তু পরিবেশে বা ফ্লোরের মধ্যে যা খুশি তা দাও, তাই না? জীবাণু মনে সাফ হয়ে যাবে। তাহলে মানুষের শরীরে যেটা দিবা মানে অ্যান্টিসেপটিক, এখানে ফেনলের পরিমাণটা কম থাকে, মাত্র 0.2%। এই যে মানুষের বেলায় থাকে কত পার্সেন্ট অ্যান্টিসেপটিকে? 0.2%। আর যেটা তুমি পরিবেশে দিবা ওটা থাকে প্রায় 1%। ডিসইনফেক্টেন্ট হিসেবে যেটা তুমি পরিবেশে দিবা ওটা থাকে মাত্র 1%। সবাই আশা করি সেটা ক্লিয়ার। তো ফেনল প্রস্তুতির কিছু ধাপ আছে। নাম্বার 1 হচ্ছে কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে তৈরি। পদ্ধতির নামটা মুখস্থ করবে। একটা হচ্ছে কিউমিন পদ্ধতি, একটা হচ্ছে তোমার ডাউ পদ্ধতি, ভেরি 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 ইম্পর্টেন্ট। ডাউ পদ্ধতিতে আমরা বেনজিন থেকে ফেনল তৈরি করি। কিউমিন পদ্ধতিতেও সেম, বেনজিন থেকে ফেনল, দুইটাই সেম, বেনজিন থেকে ফেনল। এই কিউমিনের অপর নামটা একটু পড়ে রাখো ভাইয়া, হ্যাঁ? কিউমিন মানে হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। কিউমিনের অপর নাম হলো আইসোপ্রোপাইল বেনজিন। তাহলে খেয়াল করে দেখো, এই ফেনল তৈরি হওয়ার যে দুইটা প্রক্রিয়া আমরা পড়লাম, একটা হচ্ছে কিউমিন পদ্ধতি আর একটা হলো ডাউ পদ্ধতি। দুই জায়গাতেই কিন্তু বেনজিন থেকে ফেনল তৈরি করা হয়, দুই জায়গাতেই কিন্তু বেনজিন থেকে ফেনল তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আলকাত্রার মাধ্যমে তেল থেকে ফেনল নিষ্কাশন। এটা রিডিং দিবা, ওই পরীক্ষায় যে আসে যে ফেনল নিচে কোন প্রক্রিয়ায় তৈরি করা হয় না, তখন তোমার কাজে লাগবে, কি এমনি কাজে লাগবে না এটা। ওকে, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, এটা আমার বলার দরকার নাই, কারণ ফেনল হচ্ছে একটা অম্লধর্মী, তাই না? অম্লধর্মী অ্যাসিড। তাহলে অ্যাসিডের জন্য তো অনিলা, আমরা সবাই জানি, অম্ল নীল লিটমাসকে লাল করে। তাহলে অম্লধর্মী কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এখানে, কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফেনলের 3টা শনাক্তকারী বিক্রিয়া আছে, 3টা আলাদা শনাক্তকারী বিক্রিয়া আছে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্রোমিন সহ বিক্রিয়া, একটা ফেরিক ক্লোরাইড পরীক্ষা, আর একটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা। 3টা পরীক্ষা। তাহলে ব্রোমিন, ফেরিক ক্লোরাইড, আর একটা হচ্ছে লিবারম্যান পরীক্ষা, ঠিক আছে? আমরা কীভাবে বলতে পারি? ফারিয়ার
বড় লিভার, ফারিয়ার বড় লিভার। ফারিয়া মানে হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা, বড় মানে হচ্ছে ভাইয়া ব্রোমিন পরীক্ষা, লিভার মানে হচ্ছে লিভার কোন পরীক্ষা। তাহলে ব্রোমিনের শনাক্তকারী বিক্রিয়া কিভাবে মনে রাখতে পারি? ফারিয়ার বড় লিভার। ফারিয়া মানে হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা, বড় মানে হলো ব্রোমিন পরীক্ষা, লিভার মানে হচ্ছে লিভার কোন পরীক্ষা। তাহলে ফারিয়ার বড় লিভার, ফারিয়ার বড় লিভার, ঠিক আছে। তো এখানেও সেমভাবে অধক্ষেপের রং পড়তে হবে, যে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের কিন্তু নিজের একটা রং আছে, ব্রোমিন কিন্তু নর্মালি লাল রঙের, এই ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে হলদে সাদা অধক্ষেপ তৈরি করে। ব্রোমিন হচ্ছে নর্মালি ব্রোমিনের নিজস্ব রং আছে লাল রং, এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হলদে সাদা অধক্ষেপ তৈরি করে। আবার এই যে ফেরিক ক্লোরাইড ওটার সাথে বিক্রিয়া করে বেগুনি বর্ণের অধক্ষেপ তৈরি করে। আর লিভারম্যান পরীক্ষায় অনেকগুলো কালার আছে, এত কালার মনে রাখা যাবে না। তো তুমি হচ্ছে ইন্ডোফেনলের কালারটা মনে রাখো। ইন্ডোফেনলের কালার হচ্ছে নর্মালি লাল, আর ইন্ডোফেনলের সাথে যখন সোডিয়াম লবণ থাকে কালার হয় নীল। জাস্ট এই দুইটা কালার তুমি আলাদা করে মনে রাখতে পারো, আর তেমন কিছু দরকার নেই। খেয়াল করে দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট। যদিও ফেনল, খেয়াল করে দেখো ভাই বলছিলাম ফেনল হচ্ছে অ্যাসিড, হ্যাঁ তুমি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া আসছে, তুমি দেখাই দিলা ভাই লিটমাস পরীক্ষা। না ভাইয়া, ফেনল অম্লধর্মী ঠিক আছে, কিন্তু সে কিন্তু এক ধরনের অ্যালকোহল, তোমরা জানো অম্লধর্মী অ্যালকোহল, সে কিন্তু অ্যাসিড হয়ে একদম ডিরেক্টলি তুমি তাকে জৈব অ্যাসিডের মতো বা তুমি আমাদের যে HCl এর মতো অ্যাসিড ঘোষণা করবা সে সুযোগ নাই। সে অম্লধর্মী ঠিক আছে, এই জন্য তার শনাক্তকারী বিক্রিয়া কিন্তু তিনটা খেয়াল করে দেখো, ফারিয়ার বড় লিভার, এখানে কোথাও কিন্তু লিটমাস পরীক্ষা নাই। কারণ ফেনল যদিও অম্লধর্মী কিন্তু লিটমাস পরীক্ষা সে দেয় না, খুবই খুবই আনইউজুয়াল, সে নর্মাল লিটমাস নিরপেক্ষ হয়ে থাকে। ফেনল যদিও অম্লধর্মী কিন্তু সে লিটমাস নিরপেক্ষ হয়ে থাকে, লিটমাসে কোনো কালার চেঞ্জ তার হয় না, লিটমাস নিরপেক্ষ হবে। চলে আসি ভাই এর পরেরটা, এগুলো বলছি, এগুলো আর লাগবে না। ফেনল অম্লধর্মী, ফেনল যদিও অম্লধর্মী কিন্তু লিটমাস নিরপেক্ষ। ওকে, এই পিঠটাগুলো উল্টালে ভালো, ইনশাল্লাহ খুব সুবিধা, কারণ নাই কিছু পড়াশোনা। ওকে আলহামদুলিল্লাহ, দ্রুত উল্টাচ্ছি কারণ এগুলো আমাদের নাই, খালি দিচ্ছে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, নাইট্রোগ্লিসারিন এবং TNT খুবই ইম্পর্ট্যান্ট, এদের ব্যবহার একদম 100% ইম্পর্ট্যান্ট। এদের সংকেত আসছিল আমাদের সময় পরীক্ষায়, খেয়াল করে দেখো। প্রথমটা আমরা খেয়াল করি, নাইট্রোগ্লিসারিন, যার অপর নাম হচ্ছে গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, এই কথা খেয়াল করে দেখো। নাইট্রোগ্লিসারিন, ভাই গ্লিসারিনে কয় কার্বন? সবাই আমরা জানি গ্লিসারিন হচ্ছে 3 কার্বন। এই দেখো 3 কার্বন, 1 2 3। গ্লিসারিনের সংকেত সবাই জানি মোটামুটি অ্যালিফিটিক যৌগ। আচ্ছা, ট্রাইনাইট্রো, কারণ তিনটা নাইট্রোমূলক, NO2 NO2 NO2, এই হচ্ছে গ্লিসারিন। তাহলে গ্লিসারিন হচ্ছে একটা নর্মাল অ্যালিফিটিক যৌগ, 3টা কার্বন 3টা NO2 মূলক, শেষ। আর TNTর পূর্ণরূপ হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন। টলুইন তো সবাই জানো, এই যে বেঞ্জিনের উপরে যখন CH3 মূলক থাকে, বেঞ্জিনের সাথে যখন CH3 মূলক থাকে, এ হচ্ছে টলুইন। বলছে ট্রাই নাইট্রো টলুইন, তার মানে টলুইনের 3 মাথায় 3টা NO2, টলুইনের 3 মাথায় 3টা NO2, ট্রাই নাইট্রো টলুইন, এই হচ্ছে ভাইয়া হিসাব। তাহলে দেখো 2 4 6 ট্রাই নাইট্রো টলুইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার আসি নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এটা মূলত আসলে ব্যবহার করা হয়, এটা কিন্তু নিজের কোনো কালার নাই। প্রথম কথা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের নিজের কিন্তু কোনো কালার নাই, বর্ণহীন। বারবার আমি কালার জোর দিচ্ছি কারণ কালার পরীক্ষা আসে। কিন্তু এইটা বিস্ফোরক ডিনামাইট, শুনছো না, ডিনামাইট মারছে, ডিনামাইট তৈরিতে ইউজ করা হয়। ডিনামাইট, বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়, ভেরি 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 ইম্পর্টেন্ট। এসব মেডিকেল 2বার আসছে, ভেরি ইম্পর্টেন্ট। ডিনামাইট তৈরিতে ইউজ করা হয় কোনটা? নাইট্রোগ্লিসারিন। ওকে ফাইন। এবার আসি আরও কিছু ব্যবহার আছে। প্রথম কথা খেয়াল করে দেখো, তেলের খনি সন্ধানের জন্য আধুনিক ব্লাস্টিং জিলাটিন এবং কর্ডাইট তৈরিতে গান কটন হিসেবে ইউজ করা হয়। মুখস্থ লাইন, তোমরা সবাই জানো হৃদরোগের ওষুধ হিসেবে কিন্তু নাইট্রোগ্লিসারিন খুব কমনলি ইউজ হয়। কারো মনে করো হার্ট অ্যাটাক করছে, তখন তাকে জিহ্বাটা বের করে তার জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন দিয়ে দেয়, যেন খুবই ফাস্ট। কেন জিহ্বার নিচে দেয়? তখন এটার শোষণ হার খুবই বেশি, তো খুবই ফাস্ট এটা অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে আসে, হার্টে গিয়ে এটা কাজ করে। সেই জন্য নাইট্রোগ্লিসারিন ভেরি ইম্পর্টেন্ট ফর হার্ট অ্যাটাক, হৃদরোগের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মাত্রই বললাম। নেক্সট হচ্ছে শুধু হৃদরোগ না, যাদের অ্যাজমা আছে, অ্যাজমার ক্ষেত্রেও এটা ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন, অ্যাজমার ক্ষেত্রে ওষুধ হিসেবে ইউজ করা হয়। এবং এটা ব্যবহার করলে, অনেক বেশি ব্যবহার করলে তো মাথা ধরবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু বলো তো কিছু নাই। চলে আসি ভাইয়া, এখানে লাইনগুলো ব্রিডিং দিবা, এটাকে কত ডিগ্রি তাপমাত্রা রাখা হয়। ইথিলিন গ্লাইকল বর্তমানে এটাকে -29°C তাপমাত্রা রাখা হয়, কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাড করে, মিক্স করে, সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল ডাইনাইট্রেট।
এই যৌগটার সাথে একসাথে মিক্স করে তারপর রাখা হয়। তো এই যৌগগুলো আসলে তো যারা ধরো তোমার সংকেত পারো তারা ভেরি গুড, সংকেত না পারলেও একটা মুখস্থ করে ফেলতে হবে তোমার। এটা এই জন্য সব দাগাচ্ছি না, কিন্তু একদম সিলেক্টিভ কিছু বলতেছি। তাপোৎপাদী, যে কোনো নাইট্রেশন বিক্রিয়া তাপোৎপাদী নর্মালি হয়। আচ্ছা চলে আসি টিএনটি, ভেরি ইম্পর্টেন্ট। টিএনটিকে বলা হয় হাত বোমা, টিএনটিকে বলা হয় হাত বোমা। ওটা ছিল ডিনামাইট, এটা হচ্ছে হাত বোমা। এই যে হাত বোমা, হ্যান্ড গ্রেনেড, ওটা ছিল ডিনামাইট। আচ্ছা এবার আসি, খেয়াল করে দেখো, সেনাবাহিনীতে ব্যবহৃত বোম শেল, কোনো সমস্যা নাই, আমরা সবাই জানি সেনাবাহিনীতে বোম্বিংয়ের কাজ আছে, বোম শেল। যুদ্ধ জাহাজ ধ্বংসকরক নাম কি, খেয়াল করে দাও। যুদ্ধ জাহাজ ধ্বংস করতে কি ইউজ করা হয়? তোমরা যে সবাই জানো, জাহাজ বললে আমাদের মাথায় কেন জানো টাইটানিকের কথা ভেসে আসে। টাইটানিক নামক একটা জাহাজ কিন্তু ডুবে গেছিল, তোমরা সবাই জানো। সেই টাইটানিকের কথা ভেসে আসে। টতে টাইটানিক, টতে টর্পেডো, বা টি দিয়ে টাইটানিক, টি দিয়ে টর্পেডো। খুবই সিম্পল, টি দিয়ে টাইটানিক, টিতে টর্পেডো। খেয়াল করে দেখো, পুরাতন বিল্ডিং এবং পাহাড়কে সমতল করতে কোনটা ইউজ করা হয়? সমতল করে দিবা, সমতল আমাতল, এই যে মিল আছে, সমতল অমতল বা আমাতল, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল করতে ইউজ করা হয় আমাতল। তাহলে সমতল অমতল এভাবে পড়তে পারো। আর জাহাজ ধ্বংসের জন্য, জাহাজ মিন্স ওই যে টাইটানিকের কথা মনে পড়ে, টি ফর টাইটানিক, টি ফর টর্পেডো, জাস্ট তোমার মনে রাখার জন্য, ফর মেমোরাইজিং পারপাস। তো টি ফর টর্পেডো, টি ফর টাইটানিক। পাহাড় সমতল করবা, সমতল অমতল আমাতল, গেল সমতল আমাতল। চলে আসি এরপরে, ডেটল তো বলেছি, জীবাণুনাশক পছন্দ, খুবই ইম্পর্টেন্ট। ডেটলের মূল উপাদান কোনটা? 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, খুবই ইম্পর্টেন্ট। ডেটলের মূল উপাদান 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, 4.8%। আমি প্রত্যেকটা পার্সেন্টেজ তোমাকে পড়ার পরামর্শ দিব, যদি পারো অ্যাটলিস্ট এই দুইটা মাস্ট পড়বা। ক্লোরোজাইলেনল, এই যেটা মূল উপাদান, ক্লোরোজাইলেনল বা সেম কথাই 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে ভাইয়া, যে নিচের কোনটি ক্লোরোজাইলেনলের সংকেত, এভাবে আসতে পারে, অথবা কোনটি ডেটলের মূল উপাদান, এভাবে আসতে পারে। সেক্ষেত্রে অপশনে ক্লোরোজাইলেনল থাকলে তো জাইলেনল দাগাবা, যদি এটা না থাকে তখন দেখবে এটা আছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, এটা আছে। দুটো একই কথা, ক্লোরোজাইলেনল যে কথা, 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল একই কথা, তো একইভাবে পড়বা। এবার খেয়াল করে দেখি 13.1%, ভেরি ইম্পর্টেন্ট, 4.8%, এই দুইটা পার্সেন্টেজ ইম্পর্টেন্ট। এই দুইটাই হচ্ছে ডেটলের উপাদান। এখন আসি ভাইয়া কোনটা কোথায় ইউজ করা হয়, খেয়াল করে দেখো। এটা দাগানো মুখস্থ লাইন, আমাদের দাগানো 18 সালে আসছিল। পাইন অয়েলের মূল উপাদান কোনটা? আলফা টার্পিনিল। পাইন অয়েলের মূল উপাদান হচ্ছে আলফা টার্পিনিল। তোমাদেরকে ছিল ভাই হয়তো কেমিস্ট্রিতে আর আগেও বলেছি, কোনো কিছুর মূল উপাদান যদি থাকে, যেটা মূল উপাদান কি, এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি, যে এটা আসছে এটা মূল উপাদান কি, সো দ্যার ইজ হাই চান্স যেটা পরীক্ষা আসতে পারে। চলে আসি ভাই, খেয়াল করে পরেরটায়, সেই পড়াইছি ক্লোরোজাইলেনলের কথা। এটা হচ্ছে তার মূল উপাদান, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এইটা ভালো করে দাগ দাও, এই যে ভালো গৃহস্থালী ক্লিনিং প্রোডাক্ট, এই যে এই জন্য বলছি দাগাইতে, কারণ এটা ঘর বাড়িতে বিভিন্ন জিনিস ক্লিন করতে এইটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে গৃহস্থ মানে ঘর বাড়ি বাসার মধ্যে ক্লিনিং প্রোডাক্ট হিসেবে কাজ করে। এরপরে জাস্ট কী কী উপাদান আছে একবার করে নাম দাগ দেওয়া আর কি। সাবানের পানি, আলফা টার্পিনিল, একটু দেখে আসছি। পাইন তেলের মূল উপাদান, পাইন তেলের মূল উপাদান আলফা টার্পিনিল, বলেই আসছি একটু আগে, ইনশাল্লাহ পারবা, এটা পরীক্ষা আসছিল। আচ্ছা এখানে একটা পার্সেন্টেজ লেখা আছে, যদি পারো পড়তে পারো, যে স্যাভলনের কিছু উপাদান আছে, যেমন দেখো ভাইয়া ক্লোরোহেক্সিডে, অনেক বড় নাম, পার্সেন্টেজ কম, বড় ছোটো মিলাই দিছে। আবার অনেক ছোট নাম, পার্সেন্টেজ বেশি। আমি এভাবে পড়তাম, স্যাভলনের কথা বললে যেটা বড় নাম এটা কম পার্সেন্টেজ 0.3%, যেটা ছোট নাম ওটা বেশি পার্সেন্টেজ 3%, এভাবে মনে রাখতাম, ঠিক আছে? উল্টা করে। অর্গানিক কেমিস্ট্রিতে শুধু ইনশাল্লাহ দাগানো লাইন পড়বা, কারণ তোমাদের এখন অত পুরো লাইন পড়ার সময় নাই। আর সাধারণত পরীক্ষায় দাগানো লাইন থেকে প্রশ্ন আসে, কারণ দাগানো লাইনগুলো দাগানো হচ্ছে এই জন্যই যেগুলো পরীক্ষায় আসে। সেলল, সেললের রাসায়নিক নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। ফিনাইল স্যালিসাইলেট খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। এইটা ইউজ করা হয় অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে। আমাদের যদি গলার কোনো সমস্যা হয়, গলার অসুখে, সেই গলার অসুখে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয় ফিনাইল স্যালিসাইলেট। তাহলে গলার অসুখের ক্ষেত্রে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে আমরা কোনটা ইউজ করি? ফিনাইল স্যালিসাইলেট, বুঝতে পারছো? তাহলে ভাই গলার অসুখে আমরা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয় ফিনাইল স্যালিসাইলেট। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সেলল দিয়ে আসতে পারে।
যে নিচের কোনটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক, কারণ এর আগে কিন্তু কোনোটাই আমরা অভ্যন্তরীণ বলি নাই, ভিতরে শরীরের ভিতরে বলি নাই, একদম ভিতরে নিয়ে মুখের ভিতরে খাচ্ছে এমন না। তাহলে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে সেলল বা ফিনাইল স্যালিসাইলেট। এই অভ্যন্তরীণ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্যারাসিটামল সংকেতটা পড়বা N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড, এটা মনে রাখবা দিনে সর্বোচ্চ 2+2+2+2, অর্থাৎ মোট সর্বোচ্চ 8টা ট্যাবলেট খাওয়া যায়। প্রত্যেকটা 500 মিলিগ্রামের ট্যাবলেট 8টা, সব মিলে দিনে হাইয়েস্ট 4 গ্রাম, সর্বোচ্চ 4 গ্রাম প্যারাসিটামল খেতে পারবা। যাদের লিভারের সমস্যা আছে এরা অর্ধেক মানে 2 গ্রাম। তো যাদের লিভারের সমস্যা আছে, যারা অ্যালকোহল সেবনে অভ্যস্ত, সারাদিন অ্যালকোহল মদ গাঁজা খায়, তাদের জন্য হাইয়েস্ট 2 গ্রাম, এর বেশি তারা খেতে পারবে না। এর বেশি হলে কিডনি নষ্ট হয়ে যাবে, এর বেশি খেলে কিডনি নষ্ট হওয়ার চান্স থাকবে। জ্বরের কথা বলছে যে WHO, তুমি দেখবা যে শরীরে একটু গরম লাগলে আমরা প্যারাসিটামল খাই, আসলে মোটে এমন না। জ্বরের একটা ভ্যালু আছে, WHO থেকে বলা হয়েছে যদি কারো জ্বর 101.3 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, 100, সাধারণত বাংলাদেশে 100 ক্রস করলে দিয়ে দেয়, বা যদি 101-এর চেয়ে বেশি হয় তখন প্যারাসিটামল খাওয়ার কথা বলা আছে। এর আগে নর্মালি গা মুছে যেভাবে পারো তাপমাত্রা কমাও, কিন্তু প্যারাসিটামল খাবা 101.3 ডিগ্রি ক্রস করে গেলে, তখন 101.3 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে গেলে তখনই শুধুমাত্র প্যারাসিটামল খাবা, টেম্পারেচার যেটা সেলসিয়াসে 38.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এটা বলেছি। এই যে সেলুলার তৈরিতে কী কী জিনিস ব্যবহৃত হয় একবার রিডিং দিবা, ইনশাআল্লাহ পারবা। গলনাঙ্ক পড়াইছি, গলনাঙ্ক লাগবে না, ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো দাগানো আছে ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবা। ওকে, এগুলো পৃষ্ঠায় এগুলো পড়া নাই, এই পৃষ্ঠাগুলো এই যে এখানে দেখুন, এখানে দেখো আগের পৃষ্ঠায় এখানে ন্যাফথালিনের গলনাঙ্ক দাগানো আছে। এতগুলো থাকতে পারে, ন্যাফথালিন কেন দাগাইছি, কারণ ন্যাফথালিনটা পরীক্ষা আসার মতো, কারণ এইসবগুলো মনে রাখা আসলে খুব কঠিন। এখানে হাইয়েস্ট তুমি আরেকটা পড়তে পারো বেনজোফেনন 48 ডিগ্রি, এই দুইটা আসলে মোটামুটি ইম্পর্টেন্ট, তবে একটা বললে ন্যাফথালিনটা ইম্পর্টেন্ট, দুইটা বললে বেনজোফেনন, এর বেশি তোমার লাগবে না, এর বেশি পড়ে তুমি মনে রাখতে পারবে না, সো বাড়তি প্রেশার নিয়ে কোনো লাভ নাই। আচ্ছা, এরপরে যে অংশটুকু আছে এই যে দেখো এখানে যেগুলো এইগুলো আমরা আগেই পড়ে আসছিলাম। এই দেখো মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলের মানগুলো প্রথম 2 ক্লাসে মানে 3 ক্লাসের মধ্যে পড়া হয়েছে। বেনজিনের মানটা কিন্তু ন্যাফথালিনের মতো সেম 80, এই জন্য মনে রাখাটা ইজি, কারণ আগের পৃষ্ঠায় ন্যাফথালিন পড়ে আসছি, ন্যাফথালিনের গলনাঙ্ক ছিল 80 আর বেনজিনের স্ফুটনাঙ্ক 80। এসিটন এটাও আমরা প্রথম ক্লাসে ভাইয়া পড়াই ফেলছিলাম, ওই যে আমাদের যে জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য তখনই এটা ছিল এসিটন এবং মিথানল, তখনই আমরা আলহামদুলিল্লাহ পড়েছি। পলিমার প্লাস্টিসিটি ভেরি 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 ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো এই জায়গাটাই ইম্পর্টেন্ট। আমরা প্রাকৃতিক পলিমার সবাই জানি, আমাদের নর্মালি যেগুলো আছে, যেমন ধরো ডিএনএর মধ্যে আছে, গ্লাইকোজেন আছে, প্রাকৃতিক রাবার, এগুলো আমাদের নর্মালি র্যান্ডম প্রাকৃতিকভাবে ন্যাচারালি তৈরি হয় প্রাকৃতিক পলিমার। কৃত্রিম মানে যেগুলো আমরা ইউজ করি, দেখবো প্রত্যেকের নাম দেখলেই বুঝতে পারবো এগুলো আমরা কৃত্রিমভাবে ইউজ করি। এখন খেয়াল করে দেখো অর্ধকৃত্রিম পলিমার, অর্ধকৃত্রিম পলিমার খেয়াল করে দেখো ভাইয়া, যেমন নামের মধ্যে একটু চেঞ্জ হবে, দেখো কিরকম। সেলুলোজ, এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, সেলুলোজ থেকে সেলুলোজ এসিটেট, এই যে নামের মধ্যে একটু হালকা পরিবর্তন, সেলুলোজ নাইট্রেট নামের মধ্যে হালকা পরিবর্তন, এগুলো অর্ধকৃত্রিম। প্রাকৃতিক রাবার থেকে হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার, এই যে হ্যালোজেনেটেড রাবার নামের মধ্যে হালকা পরিবর্তন, এরকম হালকা পরিবর্তন করলেই অর্ধকৃত্রিম, মানে পুরোপুরি না, হালকা পরিবর্তন, অর্ধকৃত্রিম পলিমার। সংযোজন পলিমার আর হচ্ছে জুট পলিমার, দুই ধরনের পলিমার আছে। এখন দেখো সংযোজন পলিমার অনেক উদাহরণ, কিন্তু জুট পলিমার কারণে উদাহরণ খুবই কম, এই জন্য জুট পলিমার কারণে মনে রাখবা, সরি সংযোজন মানে জুট পলিমার কারণ দুটোর মধ্যে ঘনীভবন বা কনডেনসেশন পলিমার, এটা মনে রাখবা কেন, কারণ যেহেতু এটার নাম উদাহরণ কম। একটা হচ্ছে পলিএস্টার, একটা পলিঅ্যামাইড, নাইলন এবং ডেক্রন, নাইলন এবং ডেক্রন, পলিএস্টার এবং পলিঅ্যামাইড, নাইলন এবং ডেক্রন, ঠিক আছে? ওকে, এখন আসি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি। বেসিক পার্থক্য হচ্ছে সংযোজন পলিমারের বেলায় কোনো ক্ষুদ্র অণুর অপসারণ হবে না, ক্ষুদ্র অণুর অপসারণ হবে না, অর্থাৎ ধরো পানি বা এই জাতীয় কোনো ছোট ছোট অণু, কোনো অণু অপসারণ হবে না। কিন্তু ঘনীভবন পলিমার যখন এই যে ডেক্রন, নাইলন এগুলো তৈরি হয়, তখন দেখা যায় কোনো একটা ক্ষুদ্র অণু বের হয়ে যায় বিক্রিয়া থেকে, এই যে ক্ষুদ্র অণু অপসারণ হয়, এটাই হচ্ছে বেসিক পার্থক্য এবং এটাই পরীক্ষা আসে। সো ঘন করলে তো কিছু পানি বের হবেই, সিম্পল। তুমি ধরো দুধকে জাল দিচ্ছ, ঘন করলে পানি বের হবে না,
এরকম ছোট ছোট কিছু অণু অপসারণ হয়। তাহলে পানি হতে পারে ROH, HCl, NH3, ক্ষুদ্র অণু, ছোট ছোট কিছু অণু অপসারণ হয়। এই ক্ষুদ্র অণু যদি অপসারণ হয় তখন এটাকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ। তাহলে ক্ষুদ্র অণু যদি অপসারণ হয় তখন আমরা এটাকে বলবো ঘনীভবন পলিমারকরণ। চলে আসি ভাইয়া সামনের দিকে। মোটর অয়েল এবং পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য পলিমার যৌগ মিশানো হয়, ইনশাল্লাহ দেখবা একবার। এখানে একটা জিনিস লেখা আছে, গ্লাস অবস্থান্ত তাপমাত্রা, এটাকে আমরা TG দিয়ে প্রকাশ করি, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। আচ্ছা, এইটা চলে আসে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা পলিমারের প্রকারভেদ আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, ছোট পার্থক্য আছে। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা থার্মোসেট প্লাস্টিক, একটা সেটে পার্থক্য। থার্মোসেট মানে ফিক্সড, তার মানে এই প্লাস্টিকটা একদম ফিক্সড হয়ে গেছে, এটাকে তুমি আর চাইলেও রিসাইকেল করতে পারবা না। তো থার্মোসেট প্লাস্টিক হচ্ছে তারাই যারা একদম সেট হয়ে গেছে, এদেরকে আর রিসাইকেল করা পসিবল না, এদেরকে আমরা বলবো থার্মোসেট প্লাস্টিক। যাদেরকে রিসাইকেল করা যায় এদেরকে আমরা বলবো নর্মালি থার্মোপ্লাস্টিক। তো যাদেরকে রিসাইকেল করা যায় না, সেট হয়ে গেছে, থার্মোসেট, রিসাইকেল করা গেলে তাকে আমরা বলবো থার্মোপ্লাস্টিক। এখন খেয়াল করে দেখো ভাইয়া, কেন রিসাইকেল করা যাবে না, কেন থার্মোসেট একদম সেট হয়ে গেছে? কারণ এখানে এত শক্তিশালী, এত শক্তভাবে, এত শক্তিশালী বন্ধন আছে অনেকগুলা, যে এদেরকে চাইলে ভাঙা সম্ভব না। এদের ক্রসলিঙ্ক অনেক বেশি, যে এত বন্ধন, ক্রসলিঙ্ক এত বেশি যে এদেরকে আমরা বলবো থার্মোসেট, সেট হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, ক্রসলিঙ্ক অনেক বেশি। আর যাদের ক্রসলিঙ্ক কম, এদেরকে তুমি আবার রিসাইকেল করতে পারবা, নর্মাল থার্মোপ্লাস্টিক। তাহলে সেট ওয়ার্ডটা দেখে কিন্তু আমরা বুঝতেছি, তাই না? সেট ওয়ার্ডটা দেখে আমরা বুঝতেছি যাদেরকে একদম সেট, একদম ফিক্সড হয়ে গেছে। কেন? কারণ এদের ক্রসলিঙ্ক অনেক বেশি, চাইলেও তোমার এদেরকে তুমি আবার রিসাইকেল করতে পারবে না। তো তুমি কীভাবে বুঝছো? থার্মোসেট মানে ফিক্সড, এই জন্য বুঝছো। ওকে ফাইন। উদাহরণ খেয়াল করে দেখো, ব্যাকেলাইট, মেলামাইন, এদের নামের মধ্যে কিন্তু পলি লেখা নাই, কিন্তু যেগুলো নর্মাল থার্মোপ্লাস্টিক এগুলোর মধ্যে পলি লেখা আছে, পলিথিন, পলিস্টার, পলিইথিলিন, ঠিক আছে? ওকে। অবস্থান্তর তাপমাত্রার উপরে গেলে ইলাস্টোমার হয়, ইলাস্টোমার নাম হয়ে যায় ইলাস্টোমার। অবস্থান্তর তাপমাত্রার উপরে চলে গেলে নাম হয়ে যায় ইলাস্টোমার। এখানে একটা বক্স লেখা আছে, বিভিন্ন নাম এবং ব্যবহার খেয়াল করে দেখো। প্রথমে লেখা আছে পলিবিউটাডাইনস, বিউটা, বতে বিউটা, বতে রাবার ব্যান্ড, শেষ। বতে বিউটা, বতে রাবার ব্যান্ড, বতে বিউটাডাইন, বতে বিউটা, বতে রাবার ব্যান্ড, রাবার ব্যান্ডসের বউ। তাহলে বিউটা ব্যান্ডস, রাবার ব্যান্ডস, বিউটা ব্যান্ডস। নেক্সট, পলি আইসোপ্রিন, আইসো স দিয়ে, আইসোর স দিয়ে সার্জিক্যাল গ্লাভস, আইসোর স দিয়ে সার্জিক্যাল গ্লাভস। তাহলে পলি বিউটাডাইন, বিউটা, ব দিয়ে রাবার ব্যান্ডস, ব দিয়ে ব্যান্ডস। আইসোপ্রিন, আইসো, আইসো, আইসোর স দিয়ে সার্জিক্যাল গ্লাভস, আইসোর স দিয়ে সার্জিক্যাল গ্লাভস, আইসোপ্রিন, আইসো, আইসোর স দিয়ে সার্জিক্যাল গ্লাভস। নেক্সট, পলিক্লোরোপ্রিন, বাকি যেগুলো আছে এগুলো পলিক্লোরোপ্রিন, শেষ। তাহলে দুইটা তো অলরেডি ডান, তাহলে বাকি যেটা আছে ওইটা এমনি পারবা ইনশাল্লাহ, নিউপ্রিন এমনি পারবা, শেষ। ওকে, এবার আসি, এখানে একটু তাকাইতে পারো, খুবই ইম্পর্টেন্ট। কৃত্রিম চুল বা অর্লন তৈরিতে ইউজ করা হয় পলি অ্যাক্রাইলোনাইট্রাইল। কৃত্রিম চুল বা অর্লন তৈরিতে আমরা কোনটা ইউজ করি? পলি অ্যাক্রাইলোনাইট্রাইল, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল। ওকে, এরপরে ভাইয়া একটা বিশাল একটা তোমাদের অংশ দেয়া আছে, বিভিন্ন ধরনের পলিমার তৈরি করা। মনে রাখবা, এটা এখানে পলিমার যে বিভিন্ন গুলো আছে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহার। যে কোনো পলিমারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার যদি বলা হয় পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ব্যবহার। এইটা ছাড়াও তোমাকে পড়তে হবে প্রত্যেকটার প্রভাবক, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তাপমাত্রা চাপ, এরপরে হচ্ছে তাপমাত্রা চাপ, এই হচ্ছে কথা। এখন ব্যবহার, তুমি যদি ধরো যেটা নর্মালি হয়, তাপমাত্রা চাপ এতগুলা মনে রাখা খুবই কঠিন। এই জন্য মাস্ট ব্যবহার এবং প্রভাবক, এই দুটা মাস্ট পড়বা। তুমি যদি মনে করো ভাই আমি প্রভাবকটাও মনে রাখতে পারতেছি না, তখন অ্যাটলিস্ট তুমি সবগুলা ব্যবহার পড়বা। এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসে, ঠিক আছে? সো অবশ্যই এগুলো প্রত্যেকটা সেমভাবে ব্যবহার পড়বা। প্রত্যেকটা প্রভাবক, এই যে প্রত্যেকটা জিনিসের ব্যবহার আছে, দেখবে লেখা আছে কিছু স্পেশাল বৈশিষ্ট্য। সবচেয়ে হালকা পলিমার কোনটা? পলিপ্রোপিলিন।
সবচেয়ে হালকা পলিমার কোনটা? পলিপ্রোপিলিন। সো এতে ইম্পর্টেন্ট দেখবা এখানে দেখবা এই প্রভাবক নিচের দিকে তাকালেই বিক্রিয়ার মধ্যে দেখতে পাবা প্রভাবকটা লেখা আছে। তো সবচেয়ে হালকা হলো এই পলিপ্রোপিলিন, তার প্রভাবকের নাম হচ্ছে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। একইভাবে প্রত্যেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট ডেন্টালে আসছে। এই যে পিভিসির ব্যবহার ভেরি ইম্পর্টেন্ট। দেখো ব্যবহারের মধ্যেও কয়েকটা আলাদা করে দেখা দিচ্ছি, যেটা মাস্ট তোমাকে পড়া লাগবে। এই যে পলিস্টেরিন মাস্ট দাগানো আছে। দেখো টেফলনের ব্যবহার খুবই 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 ইম্পর্টেন্ট। পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে। রান্নার ফ্রাই প্যানে কিসের কোটিং দেওয়া হয়? টেফলন। রান্নার ফ্রাই প্যানে কিসের কোটিং দেওয়া হয়? উত্তর হচ্ছে টেফলন। ভাইয়া এইখানে টেফলন তৈরি হওয়ার সময় প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় ফ্যান্টন বিকারক। এই যে এইটাকে বলা হয় ফ্যান্টন বিকারক। পাশে যখন লেখা আছে ভাই আবার বলে দিলাম, এখানে এই টেফলন তৈরিতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? ফ্যান্টন বিকারক। ভেরি 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 ইম্পর্টেন্ট। টেফলন তৈরিতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? উত্তর হচ্ছে ফ্যান্টন বিকারক। ভেরি 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 ইম্পর্টেন্ট। রান্নার ফ্রাই প্যানে আমরা টেফলনের কোটিং দিই, এটা বলো না, এটা পরীক্ষা আসছে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেফলনের টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, 900°C, অনেক টেম্পারেচার কিন্তু, যে সে না। নাইলন 6:6, এবং যেহেতু এটা একটা ঘনীভবন পলিমার, এই জন্য এখানে পানির অণু বের হয়েছে। সো এই যে এখনো পানি বেরিয়েছে। ওকে, এখানে অপর নামগুলো চাইলে পড়তে পারো। এডিপিক অ্যাসিড কোনটা? এডিপিক অ্যাসিডের অপর নাম হচ্ছে হেক্সেন ডায়োইক অ্যাসিড, বা হেক্সেন ডায়োইক অ্যাসিডকে বলা হয় এডিপিক অ্যাসিড হিসেবে। ব্যবহার খুবই ইম্পর্টেন্ট নাইলনের ব্যবহার। নাইলনের শক্ত দড়ি তৈরি করা হয় ডেক্রন, খুবই ইম্পর্টেন্ট, ডেক্রনের ব্যবহার পড়বা। ইনশাল্লাহ গেল, এগুলো তোমার বাংলা রিডিং নিজে পড়ার লাইন, নিজের মতো করে রিডিং দিবা, তোমাকে ভাই বললাম ওই সিস্টেমে। ঠিক আছে, গ্লাইকোজেন আমরা সবাই জানি, আমাদের গ্লাইকোজেন আমাদের বাকিগুলো বায়োলজির পড়া। গ্লাইকোজেন হচ্ছে আমাদের যকৃতে মানে আমাদের লিভারে এবং পেশির মধ্যে সঞ্চিত থাকে। ভেরি গুড, এটা আমরা ইনশাল্লাহ পারি। অতিরিক্ত গ্লুকোজ ঘনীভবন প্রক্রিয়ায় গ্লাইকোজেনের সমাণু, এটা আমরা পরে গ্লুকোজের সমাণু, এটা আমরা আগে পড়েছি ইয়ার মধ্যে, শুরুতে অর্থাৎ শুরুতে ছিল গ্লাইকোজের বন্ধন, মানে এটা আমরা কোষ রসায়নে পড়েছি। দুইটা কি বলে মনোগ্লিসারাইডের মধ্যে, ধরো দুইটা গ্লুকোজের মধ্যে যে বন্ধন, বা দুইটা মনোগ্লিসারাইড মানে শর্করার মধ্যে তৈরি হওয়ার সময় যে বন্ধন দিয়ে শর্করাটা তৈরি হয়, সেই বন্ধনটাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। আর আমিষের বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। ঠিক আছে, ওকে। তো তোমাদেরকে মানে বলছিলাম, বা কোষ রসায়ন অধ্যায়ে যে পড়েছে তো বলা হয়েছে, সেলু দিয়ে যা আছে সবসময় বিটা গ্লুকোজ। সেলু দিয়ে যা আছে সবসময় বিটাডি, সেলুর মধ্যে অলওয়েজ বিটাডি গ্লুকোজ, কোনো সন্দেহ নাই। যেমন ধরো ভাইয়া সেলুলোজ, সেলোবায়োজ, হেমিসেলুলোজ, এখানে কখনো আলফা হবে না, সব বিটা। তাহলে সেলু দিয়ে যা আছে সব বিটা, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলোবায়োজ সব কি? বিটা। আচ্ছা, মনে রাখবা পৃথিবীতে এগুলো তোমাদের পড়ানো হয়েছে, যত প্রকারের শর্করা আছে এদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আছে সেলুলোজ, এরপরে 2 নম্বর হচ্ছে স্টার্চ, 3 নম্বরে বলতে পারি আমরা অন্য কিছু, বাট নর্মালি 1 নম্বর হচ্ছে সেলুলোজ, সবচেয়ে বেশি সেলুলোজ, 2 নম্বরে স্টার্চ। আমরা সেলুলোজ খেতে পারি না, কারণ সেলুলোজ এনজাইম নাই। স্টার্চ এটা আমাদের আগের পড়া, এগুলো হচ্ছে কোষ রসায়ন অধ্যায়ের পড়া। এখানে আমাদের নতুন পড়া নাই, এখানে নতুন পড়া হচ্ছে প্রোটিনের কিছু গঠন আছে। 4 ধরনের প্রোটিন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। এই যে এই 4টা হচ্ছে এখানে খেয়াল করে দেখো। প্রাইমারি প্রোটিনের এক্সাম্পল দিয়ে আনাই ভালো হয়েছে। সেকেন্ডারি প্রোটিন কোনগুলো খেয়াল করে দেখো, তোমার বডিতে মাংসপেশি, টেন্ডন, ধমনী, তার মানে তোমার বডিতে যেগুলো কানেক্টিভিটি তৈরি করতেছে, তোমার বডিতে মাংসপেশি কিন্তু তোমার বডির এই মাথা থেকে মাথা কানেক্ট করতেছে, তাই না? টেন্ডন তো যুক্ত রাখতেছে অবশ্যই, ধমনীর মাধ্যমে রক্ত আসা যাওয়া করতেছে। সো যেগুলো কানেক্টিভিটি শো করতেছে তোমার বডিতে, এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রোটিন। আর টারশিয়ারি উদাহরণ খেয়াল করে দেখো, টারশিয়ারি উদাহরণ হচ্ছে কিন্তু কানেক্টিভিটি কিছু না, টারশিয়ারি হচ্ছে কোনো একটা স্পেশাল উপাদান। যেমন দেখো ডিম হচ্ছে একটা উপাদান, ডিমের সাদা অংশ একটা উপাদান অ্যালবুমিন। রক্তের যে আরবিসি, রক্তের একটা উপাদান আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন উপাদান। টারশিয়ারি হচ্ছে উপাদান ডিপেন্ডেন্ট, উপাদানগুলোর উপর নির্ভর করে। টারশিয়ারি হচ্ছে উপাদান ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে আমাদের বডির কানেক্টিভিটি যেগুলো তৈরি করতেছে, বডির কানেকশন, লাইক মাংসপেশি, এরপরে ধরো টেন্ডন যুক্ত করতেছে, সংযুক্ত করে। ধমনী, শরীরের মাথা থেকে মাথার ধমনী আছে লম্বা লম্বা, তাই না? ধমনীর মাধ্যমে রক্ত আসা যাওয়া করে, কানেকশন তৈরি করতেছে। তো যেগুলো কানেকশন ক্রিয়েট করে এগুলো সব হচ্ছে সেকেন্ডারি। টারশিয়ারি কারা? কোনো একটা উপাদান বেসড, রক্তের আরবিসি, তারপরে ধরো মায়োগ্লোবিন, অস্থির উপাদান,
ওটসের মধ্যে আছে মায়োগ্লোবিন, দুধ একটা উপাদান, দুধের আমিষ, কেসিন, এবং এনজাইম যেগুলো আছে এগুলো বিভিন্ন উপাদান, তাই না? এনজাইমগুলো কিন্তু টারশিয়ারি প্রোটিন, ভেরি ইম্পর্টেন্ট। কোয়াটারনারি মানে হচ্ছে একটু বেশি জটিল গঠন, সবচেয়ে জটিল রূপটা হচ্ছে কোয়াটারনারি। আমরা খেয়াল করে দেখি যে টারশিয়ারি প্রোটিনের ক্ষেত্রে যদি এরা কোনো কারণে বিভিন্ন কনভার্সনের মাধ্যমে প্রাইমারি হয়ে যায়, এটাকে বলে প্রোটিনের স্বভাবচ্যুতি। অর্থাৎ তার নর্মাল যে নেচার ছিল ওখান থেকে নেচার পরিবর্তন হয়ে সে 3 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হয়ে গেছে, টারশিয়ারি থেকে হয়ে গেছে প্রাইমারি। এটাকে বলা হয় প্রোটিনের স্বভাবচ্যুতি, স্বভাবের পরিবর্তন। তাহলে প্রোটিনের সবচেয়ে জটিল রূপ তো 4 নম্বরটাই, খুবই সিম্পল, কোয়াটারনারি বা 4 ডিগ্রিটা। জৈবযৌগের গুরুত্ব, তাহলে আলহামদুলিল্লাহ জৈবযৌগ ইনশাল্লাহ শেষ। আচ্ছা, এগুলো প্রত্যেকটা সামারাইজ করছে বিভিন্ন উপাদানগুলো, এগুলো ইনশাল্লাহ একবার করে দেখবা। এই যে তোমরা গ্রিল খাও না, গ্রিল যদি তোমার কয়লার উপরে, এই যে জ্বলন্ত কয়লার উপরে গ্রিল করা হয়, ওখানে কিন্তু আধা পোড়া যে আমরা করি, ওখানে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ 3,4 বেনজোপাইরিন তৈরি হয়। এই জন্য কিন্তু ওইরকমভাবে কয়লার উপর যেগুলো খাওয়া হয় বারবিকিউ টাইপ, ওগুলো খাওয়া উচিত না। 3,4 বেনজোপাইরিন নামক ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তৈরি হতে পারে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আধা পোড়া মাংসে বা ক্যান্সার সৃষ্টিকারী গ্রুপ 3,4 বেনজোপাইরিন তৈরি হতে পারে, 3,4 বেনজোপাইরিন। এটা কয়লার উপরে যখন আমরা গ্রিল করি তখন হচ্ছে সেখানে তৈরি হতে পারে, এবং সেটা খুবই রিস্কি অ্যান্ড খুবই ডেঞ্জারাস। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ জৈবযৌগে তেমন কিছু নাই। ফরমালিনের সুবিধা এগুলো নিজে একবার রিডিং দিবা। তো লাস্টে কিন্তু খেয়াল করে দেখো, জৈবযৌগ সবাই যতটুকু ভয় পায়, কিন্তু লাস্টে হচ্ছে আসলে এখানে বেশি এমসিকিউ আছে। এই অধ্যায়ে ম্যাক্সিমাম এমসিকিউ কিন্তু লাস্টের দিকে, তাই না? তো এখন আসি আমরা এই ক্লাসটা কীভাবে পড়াশোনা করব। অবশ্যই পলিমার থেকে শুরু করে বাকিটা, এটা তোমার প্রথম কাজ। কারণ প্রথম দিকে যে পার্টটুকু আছে এখানে অনেক কিছু দেখবা ক্লাসের মধ্যেই তোমার শেষ হয়ে গেছে, কিন্তু পলিমার থেকে শুরু করে লাস্টের দিকে কিছু আছে ব্যবহার তোমার পরে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। তো এই জন্য পলিমার থেকে শুরু করে লাস্টের পার্টটা, এটা তুমি বাসার মধ্যে আগে পড়বা, এরপরে তুমি এসে বাকি পার্টটুকু পড়বা। এটা হচ্ছে এই লাস্টের অংশের জন্য পড়ার সিস্টেম। লাস্টের অংশটা আগে পড়বা, কারণ নাহলে দেখবা এই জায়গাটা পড়া বাকি থেকে যাবে, কখনোই ঠিকমতো পড়া হয় না, সবার ক্ষেত্রে এটা এমন হয়। বাট লাস্টের এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। সবাই জৈবযৌগে প্রথম যে 1-2টা পর্ব নিয়ে অনেক বসে থাকে, বাট আসলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখবে যে লাস্টের এই পার্ট থেকে বেশি আসে, কারণ লাস্টের পার্টেই তো ব্যবহার, এগুলো বৈশিষ্ট্য এগুলো বেশি, সো ওখান থেকেই প্রশ্ন বেশি আসে। এই জন্য লাস্টের পার্টটা সবাই আগে পড়বা, পড়ে ইনশাল্লাহ সামনের দিকে আগাবা। যদি আমার সাথে কেউ 4টা ক্লাস 3টা ক্লাস করে থাকো, বা একটা হৃদয়ের ক্লাস ছিল, মোট 4টা ক্লাস সব মিলে, তাহলে ইনশাল্লাহ জৈবযৌগ আলহামদুলিল্লাহ ভালো মতো শেষ হয়ে যাওয়ার কথা। যেভাবে তোমাদেরকে জৈবযৌগ পড়তে বলছি এভাবে ইনশাল্লাহ পড়ো। একটা দিন যদি পুরোপুরি সময় দিতে পারো, একবার পড়ার পরে তুমি আরেকবার যদি রিভিশন দিতে পারো, সেকেন্ড টাইম রিভিশন, দেন দেখবো যে ইনশাল্লাহ খুবই ভালো করে তোমার জৈবযৌগ পড়া হয়েছে। মনে রাখবা, একটা কঠিন অধ্যায় পড়তে কিন্তু অবশ্যই সময় লাগে, সময় লাগাটা স্বাভাবিক, না লাগাটা অস্বাভাবিক। সেই কঠিন অধ্যায়টা পড়ার পরে তুমি যদি রিভিশন না দাও, সে অধ্যায় পড়া না পড়া একই কথা। সো পড়ার পরে ইউ মাস্ট রিভাইজ, তোমার অবশ্যই রিভিশন দিতে হবে, তাহলে দেখবে যে তোমার সেই কঠিন অধ্যায়টাও তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। ইনশাল্লাহ আমার দোয়া, অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা সবাই মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করো, সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে তোমরা ঢাকা মেডিকেলে আসো, সলিমুল্লাহ যাও, সোহরাওয়ার্দী মেডিকেলে যাও, ময়মনসিংহ, চিটাগাং, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, সবগুলো তোমরা যাও। তোমাদের পদচারণায় মুখরিত সেই মেডিকেল কলেজগুলো। তোমাদের টার্গেট ডিএমসি একাডেমিতে কিন্তু রেগুলারলি আমরা আমাদের নতুন যে বই তথ্যগুলো আমরা আপলোড করছি, সবাই গ্রুপের মধ্যে খেয়াল রাখবা, প্রত্যেকটা পোস্ট ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি পোস্ট। সো অবশ্যই খেয়াল রাখবা। ইনশাল্লাহ তোমাদের সাথে নিয়ে টার্গেট ডিএমসি একাডেমিতে আগামী 1 মাস ফুল সাপোর্ট তোমাদের যতটুকু সম্ভব দেওয়া পসিবল দিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে আমরা আরও পাকাপোক্তভাবে রেডি করবো। কারণ টার্গেট ডিএমসি ব্যাচের প্রাইভ ব্যাচে যারা আছো তোমাদের অলরেডি আলহামদুলিল্লাহ এক্সাম শেষ। 17 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ফাইনাল মডেলটা শুরু হবে, আর 20 তারিখের যে মেডিচেম্প এক্সাম, এটা কেউ মিস করবো না। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো, সবাই অনেক সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। সো হামিম ভাইয়া বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে, টাটা।